আমার মনে হয় যে আপনাদের আমরা যদি কুইজের স্ক্রিনটা শেয়ার করে একটু কুইজটা নিয়ে কথা বলি তাহলে মনে হয় আপনাদের জন্য একটু হেল্পফুল হবে আর কি। ইটস ওকে, আপনার যেহেতু এক্সাম ছিল কোনো প্রবলেম নাই, আমরা ব্যাকআপ ভিডিওগুলো দিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ব্যাকআপ ভিডিও থেকে আপনার কোনো ধরনের প্রবলেম হয় কি না ভিডিও দেখে আপনার বুঝতে কোনো সমস্যা হলে সেটা আমাদের রানিং ক্লাসে আমাদেরকে মানে আমাকে ইনফর্ম করলে আমি অবশ্যই সেটা সম্বন্ধে আপনাকে সহযোগিতা করব। আচ্ছা, তার আগে আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই। সেটা হলো যে লাস্ট ক্লাসে আমরা একটা কুইজ দিয়েছিলাম। আমরা কুইজের স্ক্রিনটা একটু ওপেন করি। হ্যাঁ, কুইজের স্ক্রিনটা ওপেন করলে আমার মনে হয় যে আমরা একটু কথা বলতে পারবো যে আচ্ছা, এই ছিল আপনাদের গত ক্লাসের কুইজের স্ক্রিনটা। আচ্ছা, কুইজের স্ক্রিনটা আমি একটু আনসারগুলো বলে যাই, পরে কার কয়টা ভুল হয়েছে সেটা না হয় নাই বললাম, আমি জাস্ট আনসারগুলো বলে যাই। হ্যাঁ, আচ্ছা, এখানে প্রথম প্রশ্ন ছিল নিচের কোনটি ওয়ার্ডের অন্তর্ভুক্ত নয়। এখানে চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে ইটালিক, ফন্ট, বোল্ড, ম্যাজিক টুল। আচ্ছা, ওয়ার্ডের অন্তর্ভুক্ত না মানে এই চারটার যে কোনো একটা আইটেম আপনার আমাদের ওয়ার্ডের নাই, এই অপশনটা ওয়ার্ডে কোথাও নাই বা ওয়ার্ডে ব্যবহৃত হয় না। সেটা কোনটা? সেটা হচ্ছে ম্যাজিক টুলস। ইটালিক, ফন্ট, বোল্ড এগুলো তিনটাই আমাদের ওয়ার্ডে ব্যবহৃত হয়, সো এটা সঠিক আনসার না, আনসার হবে ম্যাজিক টুল। সেকেন্ড কোশ্চেনটা ছিল আমাদের ডকুমেন্টের টেক্সট এরিয়ার বাইরের অংশটাকে কি বলে। টেক্সট এরিয়ার বাইরে অর্থাৎ যে অংশটুকুর মধ্যে আমরা লেখালেখি করি তার বাইরের অংশটুকুকে আমরা সাধারণত মার্জিন বলি। হ্যাঁ, ফুটার, হেডার সেটা আলাদা জিনিস। যদি আমি স্পেসিফিক বলতাম যে উপরের অংশটাকে কি বলে বা নিচের অংশটাকে কি বলে, সেক্ষেত্রে আমরা ফুটার বা হেডারকে যে কোনো একটা চুজ করতে পারতাম আমার প্রশ্নের সাপেক্ষে। তো আমরা এখানে যেহেতু এরিয়ার বাইরের চারিদিকের অংশটাকে বলছি, তাই সেক্ষেত্রে আমরা এটাকে চুজ করব মার্জিন। হ্যাঁ, ওকে। থার্ড প্রশ্ন ছিল আমাদের ডকুমেন্টের সকল টেক্সট একসাথে সিলেক্ট করতে কি কি ব্যবহার করতে হয়, সেটা তো আপনারা সবাই জানেন, কন্ট্রোল এ। আর কন্ট্রোল ভি কখন ব্যবহার করা হয়, এই কিটা আমরা কখন ব্যবহার করি? আচ্ছা, কেউ যদি বলতে পারেন তাহলে বেটার, না হলে আমি বলে দিচ্ছি, যেহেতু এটা একটা কোশ্চেন আমি এর আগে দিছি, তো আজকে আমরা বলে দিব। হ্যাঁ, কন্ট্রোল ভি কখন ব্যবহার করা হয়? লাইনকে বোল্ড করার জন্য, কোনো অংশকে বোল্ড করার জন্য, কোনো কিছু কপি করার জন্য, না কোনো কিছু পেস্ট করার জন্য? আচ্ছা, আমরা যেহেতু জানি কোনো কিছু কপি করতে হলে কিবোর্ডের কমান্ডটা হচ্ছে কন্ট্রোল সি, সো এটা এখানে এফেক্টেড হবে না। তো কন্ট্রোল ভি দিয়ে আমরা হচ্ছে কোথাও কোনো কিছু পেস্ট করি, তো পেস্ট করার জন্য আমরা এই কমান্ডটা ব্যবহার করি। হ্যাঁ, তারপরে কন্ট্রোল বি, এটা আমরা কেন ব্যবহার করি এটা আমরা সবাই মোটামুটি জানি, এটা আমরা ক্লাসে ফার্স্ট 2-3টা ক্লাসে বেশ অনেকবার আলোচনা করা হয়েছে এই বিষয়টা নিয়ে। তো সেটা হচ্ছে কন্ট্রোল বি দিয়ে আমরা কোনো কিছু মানে টেক্সটের কোনো অংশকে বোল্ড করি, সেটা যতটুকু অংশ সিলেক্ট করা থাকবে অতটুকু অংশই বোল্ড হবে। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল ডাব্লিউ, এটা নিয়ে এর আগে আপনাদের সাথে আলোচনা খুব সম্ভবত হয় নাই, তারপরে আমি দিয়েছিলাম কারণ এটা শর্টকাট কি, তো হয়তো অনেকে জানেন বা অনেকের জানা আছে। এটা আমরা পড়াশোনার বাইরে আপনারা কতটুকু জানেন সেটা আসলে আমরা দেখার জন্য দু একটা কোশ্চেন আমরা একটু পড়ার বাইরে দিয়ে থাকি। সেটা হলো কন্ট্রোল ডাব্লিউটা আমরা কখন ব্যবহার করি? কন্ট্রোল ডাব্লিউটা আমরা ব্যবহার করি কোনো উইন্ডোকে ক্লোজ করার জন্য। আপনি ওয়ার্ডের 3-4টা ডকুমেন্টসে কাজ করতেছেন, তো একটা ডকুমেন্টসের কাজ শেষ, তখন এই ডকুমেন্ট থেকে আপনাকে বের হয়ে আসবেন, এই ডকুমেন্টটাকে আপনি ওয়ার্ডের থেকে বের করে দিবেন, ক্লোজ করে দিবেন আপনি। তখন কন্ট্রোল ডব্লিউ, যদি সেভ করা থাকে ডকুমেন্টটা আপনাকে লাস্ট টাইম পর্যন্ত সেভ করা থাকে, তাহলে কন্ট্রোল ডব্লিউ দিলে এটা আউট হয়ে যাবে। হ্যাঁ, তো এরপরে শুধু কন্ট্রোল ডব্লিউ দিয়ে এইটা না, এইটা ডকুমেন্ট না, যে কোনো প্রোগ্রামের একাধিক উইন্ডোকে ক্লোজ করার জন্য আমরা কন্ট্রোল ডব্লিউ ব্যবহার করব। হ্যাঁ, শুধু ওয়ার্ডের জন্য না, এটা সব উইন্ডোর ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, এখানে একটা পেজের সাইজ দেওয়া আছে 8.27 × 11.69, এই সাইজের কাগজের নাম কি?
যদিও এটা যদি আমরা বাংলাদেশের পেপার মার্জিনে দেখতে চাই তাহলে বাংলাদেশের পেপার মার্জিনের সাথে মিলবে না, কিন্তু এটা ইন্টারন্যাশনাল একটা কাগজের মাপ। সেটা হলো যে A4 সাইজের মাপ হচ্ছে 8.27 এবং 11.69। এটা হচ্ছে A4 সাইজের ইন্টারন্যাশনাল কাগজের মাপ। আপনি চাইলে ডকুমেন্টের পেজ সেটআপে গিয়ে আপনি A4 সাইজ সিলেক্ট করলে দেখবেন যে এই মাপটা অটোমেটিক্যালি চলে আসতেছে। কিন্তু বাংলাদেশের মাপটা হচ্ছে 8.5, 11.5, 8.5, 11.5। এটা হচ্ছে আমাদের পেপারের মাপ। কিন্তু এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মাপ। ওকে, লিগ্যাল সাইজের কাগজের মাপ কোনটি? আচ্ছা, সাধারণত আমরা দুই সাইজের কাগজ দেখি। হ্যাঁ, একটা হচ্ছে A4 সাইজ আর একটা হচ্ছে লিগ্যাল সাইজ। লিগ্যাল সাইজটা হচ্ছে A4 সাইজের থেকে লম্বায় একটু বড়, অর্থাৎ একটু বড় বলতে 2.5 ইঞ্চির মতো বড়। তো সেই কাগজটা আপনারা দেখবেন যে লিগ্যাল সাইজের কাগজটা হয় আসলে স্ট্যাম্প। বাংলাদেশের যে স্ট্যাম্প আছে, স্ট্যাম্পটা হয় লিগ্যাল সাইজে। স্ট্যাম্পের সাথে যে কার্টিস পেপারটা থাকে সেটা হয় লিগ্যাল কাগজে। কোর্টের যে কোনো কাগজ, অফিস আদালতের ম্যাক্সিমাম কাগজগুলো হয় যেগুলো সরকারি প্রিন্টেড, সেই কাগজগুলো হয় লিগ্যাল সাইজের। ওকে, তো এই এই কাগজটার মাপ হচ্ছে 8.5/14। হ্যাঁ, 8.5/14। এই এই মাপটা হচ্ছে এখানে। আর আমাদের বাংলাদেশের যে সাইজটা, এখানে আমাদের বাংলাদেশের সাইজটা আমি দিয়েছি আসলে যে 9.5/14। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের মাপ, কিন্তু ইন্টারন্যাশনাল মাপটা হচ্ছে 8.5/14। কিন্তু 8.5/14 কাগজটা আপনি লিগ্যাল সাইজের কাগজটা আপনি মার্কেটে পাবেন না। সো আমি যেটা আপনি অ্যাভেলেবেল সেই মাপটাই আমি আমাদের ক্ষেত্রে দিয়েছি। হ্যাঁ, তো সেভ অ্যাজ কেন ব্যবহার করা হয় এই কথাটা এর আগে আমাদের ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করছি যে সেভ অ্যাজ এটা কেন আমরা ব্যবহার করি। হ্যাঁ, সেভ অ্যাজটা আমরা ব্যবহার করি এই কারণেই যে কোনো ডকুমেন্টসে আপনি কাজ করতেছেন, ওই ডকুমেন্টটা কাজ করা শেষ। সেম মনে করেন আপনি একটা বায়োডাটা, আপনি কোনো প্রতিষ্ঠানে আছেন, বেশি অনেকজনের সিভি আপনাকে রেডি করতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি সবসময় একটা ব্লাইন্ড সিভি রেডি করে রাখি, বা যে কোনো সিভির ক্ষেত্রে না, যে কোনো ধরনের ফর্ম যদি হয়, আপনি অফিসের কোনো ফর্ম রেডি করতেছেন, আপনার অ্যাসেনশিয়াল এই ফর্মটা সবসময় লাগে। তো এই ফর্মটা যদি আপনি একটা ডেমো ফর্ম রেডি করে রাখছেন, কোনো কারো নাম টাম নাই, কোনো কিছু, কোনো লেখা টিখা নাই, জাস্ট ব্লাইং একটা ফর্ম রেডি করে রাখছেন। এই ফর্মটাতে যদি আপনি লিখেন, এই ফর্মটাই যদি আপনি ফিল আপ করেন, সেক্ষেত্রে আপনার যে প্রবলেমটা হবে সেটা হলো যে আরেকজনের ক্ষেত্রে আপনাকে সেই ডাটাগুলো আপনাকে ডিলিট করতে হবে। সো আমি তো সেই ডাটাগুলো ডিলিট করব না, বারবার ডিলিট করতে আপনার একটা সময়ের ব্যাপার। তো আপনি যেটা করবেন সেটা হলো যে সেভ অ্যাজ করে আপনার যে ডেমো ডকুমেন্টটা আছে ওই ডকুমেন্টটাকে আগে ওপেন করবেন। ওপেন করে সেভ অ্যাজ যখন করবেন তখন নতুন যে ক্লায়েন্টের নামে বা নতুন যে অপশনে আপনি এটা ব্যবহার করবেন সেই অপশনের নাম দিয়ে এটাকে সেভ করবেন। তাহলে কি হবে, আগের ডকুমেন্টটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। হ্যাঁ, থেকে নতুন যে নাম দিয়েছেন আপনি সেই নামের সাথে এটা ক্রিয়েট হয়ে যাবে, নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে কি হবে যে আমাদের মূল যে ডকুমেন্টটা, যেটা আমার ডেমো ডকুমেন্ট, যেটা আমার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা আমার কোনো নষ্ট হবে না, আমি এটা বারবার ইউজ করতে পারবো। সো আমরা এই কারণে একটা ডকুমেন্টকে কপি করার জন্য, একটা ডকুমেন্টে অ্যাজ ইট ইজ আরেকটা ডকুমেন্টে রূপান্তর করার জন্য আমরা সেভ অ্যাজটা ব্যবহার করি। হ্যাঁ, তারপর এখানে আছে কোনটি ওয়ার্ডের অংশ না, সরি, নিচের কোন অপশনটি ওয়ার্ডে ব্যবহার করা হয়? নিচের কোন অপশনটি ওয়ার্ডে ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটি ওয়ার্ডে ব্যবহার করা হয়? হাইপার লিঙ্ক, বুলেট, হাইলাইট। হ্যাঁ, এই তিনটের কোনটা ব্যবহার করা হয়? আবার নিচে বলা আছে যে অল অফ দ্য অ্যাবভ। এখন উপরে সবগুলোই ব্যবহার করা হয় না নির্দিষ্ট কোনো একটা ব্যবহার করা হয়? আপনার কাছে যদি মনে হয় নির্দিষ্ট, আমরা সেদিকে এখন যাব না, আমরা উপরের তিনটেই ব্যবহার করি। হাইপার লিঙ্কও ব্যবহার করি, হাইপার লিঙ্কটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছি, হাইপার লিঙ্কটা ব্যবহার করি, বুলেটও ব্যবহার করি, বুলেটটা আমাদের সেকেন্ড ক্লাসে আলোচনা হয়েছে, এবং হাইলাইটটা ব্যবহার করি। হাইলাইটটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো অংশটাকে হাইলাইট করা। হ্যাঁ, কোনো অংশটাকে বোল্ড করা বা কোনো অংশটাকে একটু ব্যাক কালার করা, সো দ্যাটস কল হাইলাইট। আমরা সেটাকে কোনো একটা জিনিসকে একটু মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে কাজটা করি সেটাকে বলে হাইলাইট। হ্যাঁ, যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়। তো এই তো উপরের তিনটে অপশনই আমাদের ওয়ার্ডে ব্যবহৃত হয়। সো আমরা তিনটে অপশনকেই উপরে অল অফ দ্য অ্যাবভ সিলেক্ট করব। আচ্ছা, ফরম্যাট পেইন্টারের কাজ কি? এটা ফার্স্ট ক্লাসে আলোচনা করা হয়েছে। ফরম্যাট পেইন্টারের কাজ কি? ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে যে
কোনো কালার করা, কোনো রং করা, কোনো লাইনকে রং করা, এসব কিছু না। কোনো একটা লাইনকে আপনি কোনোভাবে ডিজাইন করছেন, সেম অ্যাজ ইট ইজ আরেকটা লাইনকে ওই ডিজাইনে সাথে ওই ডিজাইনের মতো এই লাইনটাকেও ডিজাইন করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা ফরম্যাট পেইন্টারটা ব্যবহার করি। যেমন এখানে আমরা কি লিখছি, লাস্টের যদি লাইনটা আমরা দেখি যে কোনো লাইন, শব্দ বা অক্ষরের ডেকোরেশনকে অন্য কোনো লাইন, শব্দ বা অক্ষরের উপর অ্যাপ্লাই করা। ঠিক আছে, এই কাজে আমরা মূলত ফরম্যাট পেইন্টার দিয়ে কাজটা করে থাকি। আচ্ছা, 12 নম্বরে আমরা কি লিখছি, ফরম্যাট পেইন্টার মেনু বারের কোন ট্যাবে থাকে? এইটা যেহেতু আপনার রেগুলার কাজ করলে এই জিনিসটা একেবারেই খুব সামান্য একটা বিষয়, কিন্তু অনেক সময় যেমন আমরা বাঙালি মাস্টার্স পাস করলেও দেখা যায় যে সরাসরি যদি আমাদের শুরু থেকে বলতে বলা হয় আমরা বলতে পারি না। কেন? তার মানে কি আমরা কি ওই অক্ষর চিনি না? না, আসলে তা না। যে জিনিসটা আমরা কাজ করি অনবরত, সবসময় কাজ করতেছি, কিন্তু আমাদের ওই জিনিসটার বেসিকটা, অর্থাৎ ওইটা কোথায় আছে বা বেসিকটা সম্বন্ধে আমাদের ধারণা রাখার প্রয়োজন নাই। এখন আপনার আপনি সব কিছুই জানেন, অ্যালফাবেট সব জানেন, আপনি এখন অনেক লেখাপড়া করে আসছেন, আপনাকে ওই সিরিয়ালটা না জানা থাকলেও চলবে। সো ওই সিরিয়ালটা, এই কারণে আমরা আসলে ওই জিনিসটা ভুলে যাই। তো ফরম্যাট পেইন্টারটা আসলে আমাদের ফার্স্ট ট্যাব, যেটা হোম ট্যাবেই থাকে। হ্যাঁ, আচ্ছা, 13 নম্বরে আমরা কি দেখি যে ফরম্যাট পেইন্টার ডকুমেন্টের কোথায় কাজ করে? ফরম্যাট পেইন্টার ডকুমেন্টের কোথায় কাজ করে? আচ্ছা, ডকুমেন্টের টেক্সট এরিয়ার যে কোনো জায়গায় এটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ল্যান্ডস্কেপ কি? আচ্ছা, ল্যান্ডস্কেপ কি? পেজের একটা ডিজাইন, পেজের সাইজ, লেখার কোনো ডিজাইন বা পেজ লেআউট। ল্যান্ডস্কেপটা আসলে পেজের একটা লেআউট। ল্যান্ডস্কেপ বলতে আমরা একটু যদি বলি, পেপারের দাঁড়ানো যে অবস্থা এটাকে বলে পোর্ট্রেট, আর শোয়ানো যে অবস্থাটা এটাকে বলে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, আচ্ছা, 15 নম্বরে আমরা যদি দেখি কন্ট্রোল এন, এটা হচ্ছে নিউ ডকুমেন্টের জন্য। আপনি নতুন একটা ডকুমেন্ট নেবেন, কন্ট্রোল এন প্রেস করে আপনার নিউ ডকুমেন্ট নিতে পারেন। 16 নম্বর পেজ ব্রেক অপশনটি কি? পেজ ব্রেক অপশনটি হচ্ছে পেজের যে পেজে আছেন ওই পেজের আরেকটা পেজে যাওয়ার জন্য, নতুন আরেকটা পেজ নেওয়ার জন্য, নতুন ডকুমেন্ট না, নতুন একটা পেজ নেওয়ার জন্য। হ্যাঁ, সে আপনার একটা পেজে 3টা পেজ নিয়ে কাজ করতেছেন, আপনার আরেকটা পেজ দরকার, তখন আপনি পেজ ব্রেক করলে, ব্রেকে ক্লিক করলে আপনার আরেকটা পেজ আসবে। অথবা আমরা যেটা করি, কন্ট্রোল এন্টার দিয়ে করি, কন্ট্রোল এন্টার দিয়ে করলেও এই পেজ ব্রেকের কাজটা হয়ে যায়। এটা হচ্ছে কিবোর্ড কমান্ড, কন্ট্রোল এন্টার। আর হচ্ছে পেজ ব্রেকটা হচ্ছে আপনার মাউস কমান্ড। হ্যাঁ, আচ্ছা, ওয়ার্ডের রুলারের কাজ কি? ওয়ার্ডের রুলারের কাজটা কি? আসলে রুলারের কাজটা হচ্ছে আপনার পেজের দেখা, মার্জিনটা দেখা, যে আপনার পেজে কতটুকু মার্জিন আছে, আপনার যতটুকু দরকার অতটুকু আছে কিনা, সাফিসিয়েন্ট কিনা। যদি এখানে রুলারটা না থাকে, আপনি বুঝতেছেন না এখানে আপনার মার্জিনটা কি 1.25 আছে না 0.5 আছে, এখানে আপনি হয়তো ক্যালকুলেট করতে পারবেন না, অ্যাকুরেট মেজারটা করতে পারবেন না। দেখে হয়তো আন্দাজ করতে পারবেন, কিন্তু অ্যাকুরেট মেজারটা করতে পারবেন না যে কতটুকু আমার রুলারটা আছে। তো এটার কাজ হচ্ছে পেজের মার্জিন ঠিক করা। ঠিক আছে, তো ওয়ার্ডে কোনো লিস্ট করার জন্য কোনটির প্রয়োজন হয়? ওয়ার্ডে কোনো লিস্ট করার জন্য আমরা কোনটির প্রয়োজন হয়? বুলেটস এবং নাম্বারিং, এইটার আমাদের প্রয়োজন হয় কোনো লিস্ট করার জন্য, কারণ লিস্টে আমরা নাম্বার ফরম্যাটটা ইউজ করি। আচ্ছা, নিচের কোনটি ওয়ার্ডের এক্সটেনশন? আমরা এটা ওয়ার্ডের এক্সটেনশন কোনটা? ওয়ার্ডের এক্সটেনশন বলতে আপনি যখন ডকুমেন্টটা সেভ করেন, সেই সেভ ডকুমেন্টের যে লাস্ট এক্সটেনশনটা, অর্থাৎ আপনি যে নামে সেভ করছেন সেই নামের পরে ডট দিয়ে একটা 3 ডিজিট বা 4 ডিজিট বা এর বেশিও হতে পারে বা 2 ডিজিটও হতে পারে। এটা এক একটা প্রোগ্রামের ক্ষেত্রে এক এক রকম এক্সটেনশন হয়। তো ওয়ার্ডের এক্সটেনশনটা হচ্ছে 4 ডিজিটের। তো সেটা আপনার কি, ওয়ার্ডের এক্সটেনশনটা কি সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো আমরা দেখি ডক্স না নিচের দুইটার যে কোনো একটা। তা আমরা এটা হচ্ছে ডক্স, DOCX, DOCS না, DOCX হচ্ছে আমাদের ওয়ার্ডের এক্সটেনশন। হ্যাঁ, কোন লাইনের মাঝ বরাবর দাগ টানাকে কি বলে? কোনো লাইনের মাঝ বরাবর দাগ টানাকে কি বলে? মনে করেন আপনি কোনো কিছু লিখেছেন, যখন আমরা দলিল লিখি বা কোনো ইম্পর্টেন্ট কোনো কাগজে কোনো কিছু লিখি, তখন কিন্তু একটা নিয়ম হচ্ছে
এটা গভর্নমেন্টের নিয়ম হচ্ছে যে আপনি যা লিখছেন সেটা যদি কাটার প্রয়োজন হয়, পরীক্ষার খাতায় আমরা এইভাবে এটাই ইনস্ট্রাকশন আমাদের, যদি সেটা কাটার প্রয়োজন হয় তবে সেটাকে এক দাগে কাটতে হবে। ওখানে ঘষা মাজা করে ওটাকে একদম অমিট করে যে কেউ পড়তে পারবে না এরকম করা যাবে না, ও এক টানে কাটতে হবে। সো সেটা আপনাকে খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি বলে, স্ট্রাইক থ্রো, এটাকে বলে স্ট্রাইক থ্রো, ওয়ার্ডের ভাষায় এটাকে বলে স্ট্রাইক থ্রো। হ্যাঁ, তো আমরা এই বিষয়ে এখন এই পর্যন্ত যতটুকু আমরা দেখলাম, এখানে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি এখন বলতে পারতেছি না। আমি আপনাদের একটা কাজ করি, আমি কথাগুলো আবার বলে দিলাম, যদিও আপনাদের হয়তো কাছে এটা আপনাদের কতটুকু এসেনশিয়াল আমি জানি না, কিন্তু আমার কাছে এটা অনেক এসেনশিয়াল, জিনিসগুলো জানা আপনাদের খুব প্রয়োজন। যারা যারা এটাতে অ্যাপ্লাই করেন নাই, যারা যারা এখনও এটাতে দেন নাই, ফার্স্ট সাহেব মনে হয় দিয়েছেন, আপনার অনেকগুলো এখানে ভুল আছে, আমি যেহেতু বলে দিলাম, আমার মনে হয় যে আপনারা যারা এখন উপস্থিত আছেন তারা এটাকে আবার একবার ফিল আপ করে সাবমিট করেন। জাস্ট 5 মিনিট, 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনার এই সাবমিশনটা হয়ে যাবে। ওকে ফাহাদ, আপনাদের মধ্যে একজনের 2টা মিস্টেক হয়েছে, একজনের একটা মিস্টেক হয়েছে, ওকে অলমোস্ট ফাইন। তার মধ্যে যে 2টা মিস্টেক হয়েছে আমি একটু বলে দিই, তাহলে হয়তো আপনাদের কার কোনটা ভুল হয়েছে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো যে কন্ট্রোল ডব্লিউটা আমরা উইন্ডোকে ক্লোজ করার জন্য ব্যবহার করি। হ্যাঁ, আরেকটা ভুল হচ্ছে যে লাইনের মাঝখানে কেন আমরা দাগ টানি, সেই দাগ টানাটাকে আসলে কি বলে, ওটা হচ্ছে স্ট্রাইক থ্রো। হ্যাঁ, স্ট্রাইক থ্রো। আর যেটা লাইন থ্রো, এটা আমরা লাইন থ্রো না, আসলে আমাদের অফিসিয়াল ভাষায় আমরা বলি এটাকে পেন থ্রো। তো পেন থ্রোটা হচ্ছে এটা অফিসিয়াল ভাষা, আর এটা আমাদের ওয়ার্ডের ভাষাটা হচ্ছে স্ট্রাইক থ্রো। ওকে, দেন আমরা এখন ক্লাসে ফিরে যাই। আলহামদুলিল্লাহ মোটামুটি সবার যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে আমরা আবার নেক্সট উইকের শেষের দিকে হয়তো আরেকটা কুইজ চলে আসবে আপনাদের। তো এর জন্য ক্লাসগুলো আপনারা একটু যার যার মিস হয়েছে তারা একটু ক্লাসগুলো রিভিউ করে দেখবেন, যাতে কুইজগুলোর আনসার দেওয়া আপনাদের জন্য সহজ হয়। তো যাই হোক, আমরা এখন মূল ক্লাসে ফিরে যাই। আচ্ছা, আপনার ভুল গেছে একটা, লাস্টে যেটা আলোচনা করলাম সেটা হলো যে স্ট্রাইক থ্রো। হ্যাঁ, 20 নম্বর যে প্রশ্নটা ছিল আমাদের, সেটা হবে স্ট্রাইক থ্রো। হ্যাঁ, তো এবার আমি মূল ক্লাসে ফিরে যাই। 20 যদি আমি নাম্বারিং করি তাহলে 20 আউট অফ 19 আউট অফ 20। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের আমরা কি ট্যাবের শেষ প্রায়, আমাদের ফাইল ট্যাবের কাজ শেষ, হোম ট্যাবের কাজ শেষ, ইনসার্ট ট্যাবের একটা অপশন বাকি আছে আজকে। তো হলে আমাদের ইনসার্ট ট্যাবের কাজ শেষ, এরপরে আমরা ড্রয়িং বা ডিজাইনে চলে যাব সরাসরি। হ্যাঁ, ড্র যে ট্যাবটা আছে এটা আসলে খুব সিম্পল একটা জিনিস, এটা আমাদের বিভিন্ন লাইন কালার করার জন্য, সেটাও আমরা হয়তো যখন যেটা প্রয়োজন হবে, এটা আপনার কাজের পরিবেশে আমাদের এটা প্রয়োজন হবে যখন, সেটা আমরা আপনাদের ব্যবহারটা দেখিয়ে দিব। হ্যাঁ, তো আলাদা ব্যবহার করতে গেলে আমাদের ফুল একটা ডকুমেন্ট রেডি করতে হবে। ওকে, আমরা আগে ইনসার্টে যাই। ইনসার্টে যে পর্যন্ত ক্লাস হয়েছে, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পেজ নাম্বার, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট। পেজ নাম্বার, টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট। আজকে ওয়ার্ড আর্ট নিয়ে ওয়ার্ড আর্ট একটু দেখাইছিলেন। হ্যাঁ, ওয়ার্ড আর্টটা আসলে যতটুকু আপনাদের দেখাইছিলাম এর বেশি ওয়ার্ডে কিছু নাই। তারপরে আমরা একটু ওয়ার্ড আর্ট, যেহেতু লাস্ট আছে, লাস্ট অপশনটা ছিল ওয়ার্ড আর্ট, আমরা ওয়ার্ড আর্ট দিয়ে আজকে একটু শুরু করি। ওয়ার্ড আর্টটা একটু দেখে আসি। হ্যাঁ, আচ্ছা, তো ওয়ার্ড আর্টটা আমরা এখন দেখলে যে জিনিসটা আমরা দেখব, আমরা যদি এরকম করি যে আমরা এখানে যদি লিখি যে বাংলা আমি খেয়ালই করিনি। আচ্ছা, বাংলা আসতেছে, আমরা একটু বাংলা কিবোর্ডটা চেঞ্জ করে নিই। ওকে,
আচ্ছা, সে মনে করেন আমি এটা একটা আমাদের রাষ্ট্রের একটা সেন্টেন্স, সেটা আমরা লিখলাম দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ। এটা হচ্ছে গভর্নমেন্টের মূল মূল নেম হচ্ছে এটা। তো এটাকে আমরা একটু হাইলাইট করব। আমরা যদি এটাকে ওয়ার্ডার্টে কিছু করতে যাই, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা একটু দেখি যে এখানে যতগুলো সিম্বল দেওয়া আছে সেই সিম্বলটা অনুযায়ী যদি আমরা এটাকে করতে চাই, জাস্ট এটাতে ক্লিক করলেই আমাদের ওই সিম্বলের মতো হয়ে যাবে। আমরা এর আগে বলেছিলাম যে ওয়ার্ড আর্টের কাজটা হচ্ছে আসলে কোনো প্রেজেন্টেশন বা কোনো ডকুমেন্টসের ফ্রন্ট পেজ রেডি করা। হ্যাঁ, ফ্রন্ট পেজ বা কোনো ডকুমেন্টসের উপরে যদি কোনো লাইনকে আপনি হাইলাইট করতে চান, সেই লাইনটাকে আপনি কীভাবে হাইলাইট করতে চান। যদি আপনার নর্মালি আমরা যেটা করি, একটু ফন্ট সাইজটা বড় করে দিই, বোল্ড করে দিই, হয়তো একটা কালার চেঞ্জ করে দিলাম, প্লাস আন্ডারলাইন করে দিলাম, অথবা ব্যাকে একটা কালার দিয়ে দিলাম, এটা আমরা করতে পারি। তো যদি আমাদের কারো কাছে মনে হয় যে না, এর থেকে আরেকটু বেটার করতে চাই, বা এর থেকে আমাদের আরেকটু ভালো করলে মনে হয় যে আরেকটু সুন্দর দেখাইতো, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে ওয়ার্ডারটা ইউজ করতে পারি। হ্যাঁ, ওয়ার্ডারটা ইউজ করলে আমাদের যেটা হবে যে আমাদের লেখাটা এরকম হবে। দেখেন লেখাটার মধ্যে অনেকটা শ্যাডো আসতেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে শ্যাডো। আপনার শ্যাডো যদি না চান, সেক্ষেত্রে আমরা আমাদের শ্যাডো ছাড়া যে অপশনটা আছে সেটা আমরা নিব। হ্যাঁ, এখানে শ্যাডো আছে, আমি শ্যাডো নিব না, আমি উপরেরটা নিব। উপরেরটা যখন নেবেন তখন শ্যাডো ছাড়া আসবে। খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে এটাতে কিন্তু শ্যাডো নাই। তো আমরা এখানে জাস্ট ওয়ার্ডারের কাজটাই হচ্ছে এইটা, যে আমরা এটাকে কোনো স্টাইল দিতে পারবো, একটা ফন্টকে কোনো একটা স্টাইল দিতে পারবো। দেখেন এই ফন্টটা কিন্তু এখন জেপিজি টেক্সট বর্ডারের ফরম্যাটে চলে আসছে। এখান থেকে আপনি কারেকশন করতে পারবেন। এখান থেকে আপনি এটাকে যদি কারেকশন করতে চান, এখানে যদি অন্য কিছু লিখতে চান, সেটাও আপনি লিখতে পারবেন। যেমন আমি যদি এখানে লিখি দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আপনি করতে পারবেন, এখান থেকে আপনি কারেকশন করতে পারবেন। হ্যাঁ, সো এটা আপনার একটা টেক্সট মোডে চলে আসবে, টেক্সট বক্সের আন্ডারে চলে আসবে। যেহেতু এটা ওয়ার্ড আর্টের একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, সেটা একটা টেক্সট বক্সের আন্ডারে অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ, এটার মধ্যে যত ফর্মুলা ইউজ করছে তারা এই টেক্সট বক্সের আন্ডারে ইউজ করছে। যখন আমরা এই টেক্সট বক্সটা না রাখবো, আমি যদি এটাকে কপি করি, তো কপি করে বাইরে যদি পেস্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের এই ডিজাইনটা থাকবে না। আমরা একটু দেখি যে বাইরে যদি আমরা এটাকে পেস্ট করি, সেক্ষেত্রে আমাদের এই ডিজাইনটা থাকে কিনা। আচ্ছা, আচ্ছা, বাইরে পেস্ট করলে আমাদের ডিজাইনটা থাকতেছে, কিন্তু এটা আমরা পরবর্তীতে এডিট করতে গেলে আমরা আমাদের ওই ওয়ার্ডারের সাহায্য নিয়েই এডিট করতে হবে। হ্যাঁ, যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডারের সাহায্য নিয়েই চেঞ্জ করতে হবে। যাই হোক, এটা আমরা আমাদের এই ওয়ার্ডারের এগেনস্টে যে যতগুলো সিম্বল আমাদের এখানে দেওয়া আছে, শুধুমাত্র আমরা এই সিম্বলগুলো ইউজ করতে পারবো। আর এরপরে এখানে আরও কিছু সিম্বল দেওয়া আছে, এটা সিলেক্ট করার পরে আপনাদের এখানে স্যাম্পল ফরম্যাটে যখন যাবেন, এখানে দেখেন কিছু স্যাম্পল দেওয়া আছে। ওই যে স্যাম্পলগুলো ওখানে ছিল, ওই স্যাম্পলগুলো এখানে দেওয়া আছে। আপনি যখন একটা অ্যাপ্লাই করবেন, কোনো সেন্টেন্সকে কোনো বা লাইনকে যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সাথে সাথে এটাকে আপনাকে রিডাইরেক্ট করে ওদের যে শেপ ফরম্যাট একটা অপশন, নতুন একটা অপশন আপনাকে এখানে দেখাবে মেনু বারের মধ্যে, সেই অপশনে নিয়ে যাবে। সেই অপশনে যখন যাবেন, তখন আপনাকে এই ওখানেও এই অংশটা দেখাবে। এটার জন্য আপনাকে আবার ইনসার্ট ট্যাবে ব্যাক করে আসতে হবে না, আপনি ওই স্যাম্পল ফরম্যাটেই এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখন এখানে আপনি এখানে আরও যদি কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে হবে। যেমন শেপে ফিল কালার, এখানে ফিল কালারটা বাইরেরটা দেওয়া আছে। দেখেন এখানে যদি আমরা পেছনেরগুলো যদি ডিলিট করে দেই, পেছনে যা লিখছিলাম সেগুলো আমরা একটু ডিলিট করে দেই। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু কথা বলি এখন। এটাকে যদি আমরা দেখেন, এই যে দ্য পিপল, দ্য কথাটার এখানে একটা আউটলাইন আছে, প্রতিটা অক্ষরের বাইরে একটা আউটলাইন, ভিতরে একটা ফিল কালার আছে। তো আউটলাইনের কালারটা হচ্ছে ডার্ক রেড, আর ভেতরের ফিল কালারটা হচ্ছে অরেঞ্জ কালার। হ্যাঁ, লাইট অরেঞ্জ। তো আমি যদি এই অরেঞ্জ কালারটাকে চেঞ্জ করে অন্য কোনো কালার দিতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি মনে করেন যে বাইরে রেড কালারটা থাকলো, ভিতরে আমি হয়তো অন্য একটা কালার দিব। যাই হোক, সেটা যে কালারই হোক, আমি একটু চেষ্টা করে দেখি কি কালার দিলে ভালো হয়। তো এখানে আপনার এই কালারগুলো চুজ করা যাবে। হ্যাঁ, শেপ ফিল, কালারে, সরি, এটা টেক্সট বক্সের ফিল কালার আসতেছে। আমরা যদি এখান থেকে করি, এখানে দেখেন আপনার এটা হচ্ছে লাইন ফিল কালারটা দেখাচ্ছে। আর এখানে আপনার যদি এখানে দেখেন আপনার ইয়ের ফিল কালারটা দেখাচ্ছে।
যেমন এখানে আগে ছিল অরেঞ্জ ফিল কালারটা, সেই ফিল কালারটা চলে এখন গ্রিন চলে আসছে। হ্যাঁ, আমরা এটাকে গ্রিন করে দিছি, এটা গ্রিন চলে আসছে। তো আমরা এটাকে যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারবো। আপনার এখান থেকে যদি যে কটা কালার আছে সেই কটা কালার যদি মধ্যে মনে করেন যে না আপনার এই কালারটা এখান থেকে হবে না, আরও আপনি হয়তো অন্য কোনো কালার নেবেন, সেই ক্ষেত্রে আপনাকে মোর কালার ফিল কালারে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে আপনি আপনার মনের মতো একটা কালার বানিয়ে নিতে পারবেন। এখানে যে জায়গায় আপনি ক্লিক করবেন সেখান থেকে আপনার একটা কালার ও এখানে আপনাকে প্রিভিউ দেখাবে, এখানে যে প্রিভিউটা দেখাবে সেই কালারটাই আপনার ওখানে অ্যাপ্লাই হবে। এখানে সিলেক্ট করার পরে যদি আপনি ওকে করে দেন সেটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন এখানে এই অংশটুকু সিলেক্ট করা ছিল, আমি এখানে সিলেক্ট করে রেখেছিলাম দেখে শুধুমাত্র এই অংশটুকুতেই ওই কালারটা অ্যাপ্লাই হয়েছে। যদি এই অংশটাকে সিলেক্ট, কোনো অংশ সিলেক্ট করা না থাকতো, শুধুমাত্র বক্সটা এভাবে সিলেক্ট করা থাকতো, সেক্ষেত্রে পুরো বক্সের সমস্ত ফন্টের মধ্যে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, এই কালারের মধ্যে এখন আপনি চাইলে এটাকে শ্যাডো, এক্সট্রা শ্যাডো অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এক্সট্রা শ্যাডো অ্যাড করতে পারবেন, শ্যাডোটা কিভাবে যাবে প্রতিটা জিনিস আপনি অ্যাড করতে পারবেন। দেখেন যেখানে, আচ্ছা এখানে হচ্ছে আপনার যেখানে আমার কার্সারটা ছিল সেখানে আপনার শ্যাডোটা দেখাচ্ছে, আমি সেখানে যাব না। আমি যদি পুরো টেক্সট বক্সটা সিলেক্ট করি, টেক্সট বক্সটা সিলেক্ট করে যদি আমি শ্যাডোটা ক্লিক করি, সেই ক্ষেত্রে আমার শ্যাডোটা ওই রকমই আসবে, প্রতিটা লেখার মধ্যেই শ্যাডোটা আসবে। আপনারা হয়তো খেয়াল করতেছেন আমি যেখানেই ক্লিক করতেছি, শ্যাডোটা আপনি কীভাবে নেবেন তার উপরে ডিপেন্ড করে। শ্যাডোটা ব্যাকে নেবেন, পেছনে নেবেন, অর্থাৎ লাইটের ফোকাসটা যদি সামনে থেকে হয় তাহলে আপনার শ্যাডোটা পেছনে, আর যদি লাইটের ফোকাসটা পেছন থেকে হয় তাহলে আপনার শ্যাডোটা আসবে সামনে। দেখেন আমি এখানে হচ্ছে লাইটের ফোকাসটা পেছন থেকে, তো শ্যাডোটা আসছে সামনে। এখন এইটাতে আপনার দেখা যাচ্ছে লাইটের ফোকাসটা হচ্ছে সামনে থেকে, শ্যাডোটা যাচ্ছে পেছনে। তো এখানে শ্যাডোর বিভিন্ন স্টাইল দেওয়া আছে, রিফ্লেকশনের বিভিন্ন স্টাইল দেওয়া আছে, যেটা আপনার ভালো লাগে আপনি সেখান থেকে চুজ করে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, যেটা আপনার ভালো লাগে, হ্যাঁ আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো আপনি এটাকে যে কোনো স্টাইলে, এটা যদি 2000-এর আগের ভার্সন হয় এটাকে ম্যানুয়ালি করতে হতো, এখানে আপনাকে দিয়ে দিছে, আপনাকে অনেকগুলো শেপ দিয়ে দিছে। এখানে আপনার 2000-এর আগে যারা ভার্সনই যদি কেউ ইউজ করেন সেক্ষেত্রে তাদের জন্য আমার ক্লাসটা বুঝতে একটু সমস্যা হবে, কারণ এখানে যেগুলো দেখতেছেন সেই ভার্সনগুলো আগের ভার্সনে পাবেন না, সেখানে সেটা ম্যানুয়ালি করতে হয়। মানে ম্যানুয়ালি বলতে যে এই যে ডিরেকশনগুলো আপনাকে ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে হবে, ওখানে একটা টগল বাটন থাকে, ওই টগল বাটনকে ক্লিক করে আপনাকে ড্র্যাগ করে ম্যানুয়ালি রিফ্লেকশনগুলো সিলেক্ট করতে হবে, রিফ্লেকশনের দিক সিলেক্ট করতে হবে যে আপনি কোন দিকে রিফ্লেক্ট করবেন, লাইট রিফ্লেক্ট কোন দিকে দিবেন, কম দিবেন না বেশি দিবেন, এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের ওয়ার্ড আর্টের কাজটা। আশা করি ওয়ার্ড আর্টের সম্বন্ধে আপনাদের মোটামুটি ক্লিয়ার একটা ধারণা চলে আসছে। তো এরপর আমরা যাব শেপ সিগনেচারে। শেপ সিগনেচারের যে কাজটা সেটা হলো যে এটা খুব একটা, আমি বলবো যে এটাতে খুব একটা ইফেক্টিভ কোনো কিছু নাই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি আপনাদেরকে এর আগে কীভাবে সিগনেচার ক্রিয়েট করতে হয় সেটা আমি, সিগনেচার লাইন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, তো আমরা একটু দেখি যে সিগনেচার লাইনটা কীভাবে ক্রিয়েট করতে হয় এখান থেকে দেখি ম্যানুয়ালি। তো আমরা এখানে দেখি সে আমি যদি এখানে লিখি আমার নামটাই লিখি, আমার নাম লিখলাম, এরপরে আমার ডেজিগনেশনটা লিখব, এরপরে আমার মেইল অ্যাড্রেসটা দিব, সেম মেইল অ্যাড্রেস আমি হোয়াটএভার একটা কিছু দিলাম আর কি। ওকে, এরপরে আমি জাস্ট অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিলে দেখেন এখানে যে ফরম্যাটটা ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে সিগনেচারের অপশন, এই ক্রসটা তুলে দেওয়া যাবে। তো এই যে অপশনটা, এইটা আমাদের লেন্থটা, এখানে যে দাগের যে লেন্থটা এটা অনেক বড়, যখন আমি এটাকে ছোট করতে যাই আমার ফন্ট সহ ছোট হয়ে যায়, সাইড থেকে চাপায় দেওয়া হয়। তো আমি আসলে এইভাবে চাচ্ছি না, এভাবে আমাদের আসলে সিগনেচারটা, যেমন এই দাগটা অনেক বড় হয়ে গেছে, এতটুকু দেখালে এতটুকু এত বড় হলে আমাদের দাগটা ভালো দেখায় না। হ্যাঁ, দাগটা আমাদের খারাপ লাগে। সো আমি এর আগে সিগনেচারের যে অপশনটা আপনাদের দেখিয়েছিলাম সেটা হচ্ছে কীভাবে সিগনেচার লাইন ক্রিয়েট করতে হয়, এবং অবশ্যই আপনাদের দেখিয়েছি, আমি আবার একটু দেখাই। সরি, বারবার ফন্ট চলে আসতেছে কেন বাংলা। আচ্ছা, আমার নামটা লিখি SS। ওকে, আচ্ছা আমি এখন এর আগে আপনাদের যেটা দেখিয়েছিলাম যে আমরা লাইনটা কিভাবে ক্রিয়েট করব, আমরা দেখেছিলাম যে এটাকে আন্ডারলাইন করব আমরা। হ্যাঁ, আন্ডারলাইন করে
কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন করব, বা আপনি ম্যানুয়ালি আন্ডারলাইন করতে পারেন মাউস দিয়ে, কোনো সমস্যা নাই। দিয়ে আমরা জাস্ট ট্যাব প্রেস করব, কতটুকু আমার যেতে হবে। যদি এখানেও আপনার মনে হয় যে না এতটুকু না, আমি জাস্ট এই লাইন বরাবর রাখবো, সেক্ষেত্রে যদি মনে করেন যে না আপনার এখানে আসতেছে না, সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন। সেটা হলো যে আমরা এখানে ট্যাপ পয়েন্ট কীভাবে সিলেক্ট করতে হয় সেটা আপনাদের এর আগে দেখেছিলাম। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে এইটা লেফট দিকে যেটা থাকবে, লেফট দিকে মানে উল্টা এলের মতো যে জিনিসটা যে ট্যাবটা থাকবে, সেই ট্যাবটা আমরা এখানে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করে যে পয়েন্টে আমরা সিলেক্ট করব সে পয়েন্টে আমাদের ট্যাবের মানে রেঞ্জটা হবে। আমরা যখন একটা ট্যাব প্রেস করব, ফার্স্ট থেকে শুরু করে ওই পর্যন্ত এক ট্যাবে চলে যাবে। কিন্তু নর্মালি যদি আপনি ট্যাব প্রেস করেন, এটা 0.5 অর্থাৎ হাফ ইঞ্চি করে আগাবে। কিন্তু আমি যদি এখানে ট্যাব দেই, দেখেন এক ট্যাবেই আমার যতটুকু প্রয়োজন অতটুকুতে চলে আসতেছে। বাট আমি যদি এখন আবার ট্যাব প্রেস করি, দেখেন হাফ ইঞ্চি করে আগাচ্ছে। হ্যাঁ, হাফ ইঞ্চি করে ট্যাবটাকে আগাচ্ছে। তো আমরা এইভাবে আবার একটু একটু আবার একটু আবার একটু একটু রিপিট করুন। আচ্ছা ওকে, আমি মানে আবার দেখাচ্ছি, একটু রিকনফার্ম করতেছি আপনাদের। আচ্ছা, এখানে আমরা যে ইনসার্ট ট্যাবে যে গিয়ে আমরা সিগনেচার লাইন দেখলাম, আমরা আসলে সিগনেচারটা এখান থেকে ক্রিয়েট করব না, কারণ এখানে আমাদের মনের মতো হবে না। ওখানে একটা বাই ডিফল্ট একটা অপশন দেওয়া আছে। তো আমরা আসলে এখানে কি করব, এখানে আমরা নামটা লিখব, নাম লিখে নামের উপরে যে দাগটা দিব, সেই দাগটা কিভাবে দিব, দাগটা দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে যে আপনি ওয়ান ট্যাবে দাগটা দিতে চান, যদি দিতে চান সেক্ষেত্রে আপনাকে আগে একটা ট্যাব ক্রিয়েট করতে হবে। ট্যাবটা ক্রিয়েট করার জন্য কি করতে হবে, আপনি এই যে মার্জিন লাইনের একদম বাম পাশে দেখবেন যে একটা ট্যাব পয়েন্ট আছে। হ্যাঁ, এই ট্যাব পয়েন্টে জি অনেকগুলো ট্যাবের স্টাইল দেওয়া আছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার উল্টা এল বা লেফট দিকে বাম দিকে ডিরেকশনে যে ট্যাব পয়েন্টটা আছে, সেই ট্যাব পয়েন্টটাও সিলেক্ট করতে পারেন, ডান দিকেরটাও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই, দুইটাতেই হবে। তবে পারফেক্ট হচ্ছে লেফটটা সিলেক্ট করা আর কি। তো আমরা চলে যাব লেফট পয়েন্টটা আগে এখানে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে আমাদের যেখানে মার্জিন দরকার সেই জায়গাটা পর্যন্ত আমরা স্কেলটা নিয়ে যাব। হ্যাঁ, যেমন মনে করেন আমি এখানে মার্জিন এখান পর্যন্ত আমি দাগটা নিয়ে আসব, জাস্ট এখানে আমি ট্যাপ পয়েন্টটাকে ছেড়ে দিব। দেখেন উপরে ট্যাপ পয়েন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমরা কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইনটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে জাস্ট একবার ট্যাপ দিব, ট্যাপ দিলে দেখেন এটা মানে একবার ট্যাবে আপনার যতটুকু আন্ডারলাইন দরকার অতটুকুতে হয়ে যাচ্ছে। কিন্তু এর আগে আমরা এইটুকু আসার জন্য 3টা ট্যাব ব্যবহার করতে হবে, কারণ একটা জি ট্যাব নর্মালি একটা ট্যাবের লেন্থ হচ্ছে হাফ ইঞ্চি। একটা ট্যাব যখন দিবেন তখন ও হাফ ইঞ্চি সরে যাবে। তো এখানে আমরা ট্যাব পয়েন্টটা নির্ধারণ করতে পারি যে আমি কতটুকু ট্যাব নিব। এখন আমি এই ট্যাবটাকে যদি সরাই এখানে দিই, দেখেন আপনার আন্ডারলাইনটা ওই পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, আপনার ট্যাব পয়েন্টটা যেখানেই সরাই দিবেন সেখানেই ও চলে যাবে। আচ্ছা, এখানে যে গ্যাপটা আছে নামের সাথে দাগের সাথে যে গ্যাপটা, এই গ্যাপটা একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে। আমরা গ্যাপটাকে যদি কমাইতে চাই সেক্ষেত্রে কিভাবে কমাবো, এর আগের ক্লাসে আমি এই ব্যাপারে আলোচনা করছি। তারপরে আমি একটু দেখাই আপনাদের যে এই লাইনটা আমরা কিভাবে কমাবো। এখানে একটা স্পেসিং নেওয়া আছে, বাই ডিফল্ট একটা স্পেসিং নেওয়া আছে। তো স্পেসিংটা আমি কি করব, এখানে আমরা ক্লিক করব, এখানে দেখেন স্পেসিং এর একটা অপশন আছে প্যারাগ্রাফে, স্পেসিং এ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখেন একটা স্পেস সে নিয়ে রাখছে অলরেডি। এই কারণে সে বলতেছে যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফ যে আছে এখানে সেই প্যারাগ্রাফের পরে যে স্পেসটা নেওয়া আছে সেই স্পেসটাকে রিমুভ করতে বলতেছে। যে আমরা যদি চাই তাহলে এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। আবার এখানে উপরে যদি আপনি চান অ্যাডও করতে পারবেন। এটা হচ্ছে প্যারাগ্রাফের উপরের অংশ, তাহলে আমার নিচের অংশটি রিমুভ করা দরকার, তাহলে আমি রিমুভ করে দিই। ক্লিক করলে দেখেন আমার এটা স্পেসটা কিন্তু কমে গেছে। আগে ছিল এই স্পেসটা, এখন আমরা পাচ্ছি এই স্পেসটা। তো আমরা এটা স্পেসটা আমরা কমাই দিব, কখনোই আমরা স্পেসটা 0.1-এর বেশি রাখবো না। এখানে 0.1-এর বেশি আমরা স্পেসটা কখনোই রাখবো না। ওকে, এই ছিল আমাদের ইনসার্ট ট্যাবের এ পর্যন্ত কাজ। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে এখানে অবজেক্ট হিসাবে কিছু অবজেক্টের কিছু কাজ আছে। অবজেক্টের কাজগুলো দেখি। ডেট অ্যান্ড টাইমটা এখানে জাস্ট আপনার ডেট অ্যান্ড টাইম সাবজেক্টের যখন কোনো চিঠিতে যে আমরা ডেট অ্যান্ড টাইম বসাবো, আজকের ডেট অ্যান্ড টাইমটা যদি বসাইতে চাই সেক্ষেত্রে আপনি এইখানে এটা সিরিয়াল করে রাখতে পারেন। কিন্তু এটা আমাদের সময়ের সাথে সাথে এই ডেট অ্যান্ড টাইমটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। তো যেহেতু আমাদের ওই ওই জিনিসটা প্রয়োজন নাই, সে মনে করেন আপনি
এটার প্রবলেমটা আমি আপনাকে বলে দিই। সে মনে করেন আজকে ডেটটা আপনি অ্যাপ্লাই করলেন, কালকে এই ডকুমেন্টটা ওপেন করলেন, তখন এখানে কালকের ডেটটা অ্যাপ্লাই করবেন কিনা সেটা একটা কমান্ড দিবে আপনাকে। কমান্ড দিলে সেই কমান্ড অনুযায়ী যদি আপনি ইয়েস করে দেন তাহলে কালকের ডেট বসে যাবে। তো এটা একটা ডকুমেন্টের, আমার কাছে মনে হয় যে ডকুমেন্টের একটা প্রবলেম। যদি ভুলবশত কেউ ইয়েস করে দেয় তাহলে এই চিঠিটা কবে পাঠানো হয়েছিল সেই জিনিসটা আপনার পরবর্তীতে সেভ করে যদি কেউ বের হয়ে যায়, আপনার বোঝার পরবর্তীতে আর বোঝার উপায় থাকবে না যে এই চিঠিটা কবে সেন্ড করা হয়েছে। সো আমরা এই প্যানেলটা চেষ্টা করব না যে চেষ্টা করব যাতে এই প্যানেলটা আমরা অ্যাক্টিভ না করি, তাতে আমাদের কাজের তো প্রবলেম সৃষ্টি হতে পারে। হ্যাঁ, তো আমরা এটা ম্যানুয়ালি ডেটটা বসাই দিব, যে ম্যানুয়ালি যেভাবে আমরা বসাইতাম আগে, ডেট লিখতাম, ডেট লিখে এটাকে রাইট অ্যালাইনমেন্ট করতাম, করে মনে করেন আজকের ডেটটা দিলাম 04/12/2023, বাস আজকে ডেটটা এভাবে বসাই দিলাম। এরপর এই ডেটটা আনলিমিটেড, যতদিন আপনার এই ফাইলটা থাকবে এই ডেটটা অ্যাক্টিভ, এই ডেটটা চেঞ্জ হওয়ার, কেউ যদি চেঞ্জ না করে অটোমেটিক চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই। আচ্ছা, এরপর একটা জিনিস আছে, সেটা হলো যে সে আপনার কাছে একটা ডকুমেন্টস আছে, ওই ডকুমেন্টসের কিছু অংশ আপনি এখানে অ্যাপ্লাই করবেন। সেটা কিভাবে করবেন, বা ওই ডকুমেন্টটা পুরোটাই আপনার এখানে অ্যাপ্লাই করবেন, যেটাকে আমরা ইনসার্ট ডকুমেন্ট বলি। হ্যাঁ, তো ইনসার্ট টেক্সট, তো আমরা মনে করেন এখানে একটা আমাদের পুরনো কোনো টেক্সট এখানে অ্যাপ্লাই করব। সো আমরা একটু যাই কীভাবে অ্যাপ্লাই করব, এখানে দেখেন টেক্সট ফ্রম ফাইল, আমরা একটা ফাইলের থেকে, পুরনো কোনো ফাইল থেকে যে টেক্সটগুলো আছে ওই টেক্সটগুলো এখানে অ্যাপ্লাই করব। সেটা কীভাবে করব, টেক্সট ফ্রম ফাইলে ক্লিক করি, আমরা ক্লিক করলে একটা ফাইল চুজ করি, যে কোনো একটা ফাইল আমরা চুজ করব। হ্যাঁ, যে এখানে মনে করেন আচ্ছা অ্যাড স্ক্রিপ্টে আমরা অ্যাপ্লাই করলাম, ইনসার্ট, এই ফাইলটাই মনে করেন আমার ওয়ার্ডে এখানে যাই আছে, যাই থাকুক না কেন সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো ইনসার্ট করি আমরা, জাস্ট ফাইলটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনসার্ট করলে এই ফাইলটা এখানে আসবে না, ফাইলটার ভিতরে যা ডকুমেন্টস আছে অ্যাজ ইট ইজ যেভাবে আছে ওইভাবে এখানে অ্যাপ্লাই হবে। তো আমরা খেয়াল করে দেখি, দেখেন এখানে যা আছে ওই ডকুমেন্টের মধ্যে যা আছে সবই আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা আমরা যে জিনিসটা দেখব যে এখানে আপনি কিন্তু এখন কারেকশন করতে পারবেন, কারেকশন করতে পারবেন না তা না, এটা কিন্তু এডিট মোডেই অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, ওইটা আমার এই ডকুমেন্টটা এরকম ছক আকারেই ছিল, এরকম না যে আপনি আমার মনে করতেছেন যে না এটা ছক আকারে অ্যাপ্লাই হয়েছে, না, এটা যেভাবে অ্যাপ্লাই হবে। আমরা একটু ডকুমেন্টটা ওপেন করে দেখে আসি, তাহলে হয়তো আমাদের বুঝতে একটু সুবিধা হবে যে আসলে ডকুমেন্টটা কীরকম ছিল। আচ্ছা, অ্যাড স্ক্রিপ্টটা আমরা একটু ওপেন করি, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে ওপেনে ক্লিক করি। আচ্ছা, এটা কোথায় আছে, আমরা এখান থেকে ওপেন হবে না, এখান থেকে ইনসার্ট হবে। তো আচ্ছা, এটা আমরা কোথায় আছে দেখে নিই, আমাদের গুরগানের ফাইলে আছে, আমরা একটু ওখানে যাই, সেই ফাইলে যাই, ফাইলে গিয়ে আমরা একটু ওপেন করে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, ওপেন করে আপনাকে আমি শেয়ার দিয়ে দেখাচ্ছি, আগে ফাইলটা ওপেন করে নিই। অ্যাড স্ক্রিপ্ট, আচ্ছা এখন আমি আপনাদের একটু শেয়ার করি, স্ক্রিনটা শেয়ার করে দিই। দেখেন যে অ্যাড স্ক্রিপ্ট ফাইলটা আমরা দেখলাম, এখানে দেখেন অ্যাড স্ক্রিপ্ট ফাইলের নাম দেওয়া আছে অ্যাড স্ক্রিপ্ট। তো অ্যাড স্ক্রিপ্ট ফাইলটা যেভাবে ছিল ছক আকারে সেভাবেই এখানে অ্যাপ্লাই হয়েছে। ওটা কালার লাল ছিল কারণ ওটা লাস্ট পেজ ছিল। হ্যাঁ, ওটা এই পেজটা ছিল, যার কারণে ওখানে কালারটা লাল দেখাচ্ছে। ওখানে আরও পেজ আছে, আমরা ওই পেজে যাই এখন, আবার গেলে হয়তো দেখতে পারবো যে ওখানে বাকি পেজগুলো ওখানে আপনাকে দেখাচ্ছে। তো আমরা একটু আবার পুরোনো ফাইলটাও শেয়ার করি। আচ্ছা, একটু আমরা দেখে আসি যে আসলে কতগুলো ফাইল শেয়ার হচ্ছে। দেখেন এখানে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফাইলটাও এখানে শেয়ার আছে। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফাইলটাও শেয়ার আছে, এবং যে রেড কালারের যে ফাইলটা ওই ফাইলটাও এখানে শেয়ার হয়েছে। অর্থাৎ ওই ডকুমেন্টে এক বা একাধিক যত পেজই থাকুক না কেন সেই পেজগুলো এখানে ইনসার্ট হয়ে যাবে। এবার আমরা যাব, এখানে আরেকটা অপশন দেওয়া আছে, অবজেক্ট অপশন দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের টেক্সট আকারে অ্যাপ্লাই হলো। হ্যাঁ, এরপর আমরা অবজেক্ট অপশনে যাব। অবজেক্ট অপশনে গিয়ে
এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে, এখানে ফাইল ফরম্যাট দেওয়া আছে। কি টাইপের ফাইল আপনি এখানে অ্যাপ্লাই করবেন, ইলাস্ট্রেটর ফাইল, ফটোশপ ফাইল, অন্য কোনো ফাইল, না পিডিএফ ফাইল। এখন আমাদের পিডিএফ ফাইল ব্যাপারে বুঝতে সবই সুবিধা হবে, আমরা একটা পিডিএফ ফাইলে অ্যাপ্লাই করি। হ্যাঁ, এখানে পিডিএফ ডকুমেন্টটা সিলেক্ট করি, সিলেক্ট করে ওকে করি। ওকে করলে আপনাকে একটা লোকেশন উইন্ডো ওপেন হবে। দেখেন এখানে আপনার লোকেশন দেখাচ্ছে, একটা আপনার ফাইল লোকেশনটা দেখান, যে আপনার যে ফাইলটা আপনি এখানে ইনসার্ট করবেন সেই ফাইলটা এখানে দেখান। সো আমরা একটু যে কোনো একটা ফাইল চেষ্টা করি, সে মনে করেন এটা একটা ডকুমেন্ট ফাইল, আমরা এটা ক্লিক করি, ক্লিক করে ওপেন করি। হ্যাঁ, ওপেন করলে দেখেন ওই ফাইলের যা ছিল তাই আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু এইটা এডিটেবল না। এই যে দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু এডিট করা যাবে না। এটা কি ফরম্যাটে অ্যাপ্লাই হয়েছে, এটা হচ্ছে জেপিজি একটা ফরম্যাটে অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, এটা আপনি কোনো এডিট করতে পারবেন না, এটাকে ছোট বড় করতে পারবেন, বাট এটা কোনো এডিট করতে পারবেন না, কারণ এটা একটা অবজেক্ট মোডে অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, যে এখানে কিন্তু আমরা এখানে লেখাই আছে যে ইনসার্ট অবজেক্ট ফাইল। হ্যাঁ, আমরা এই কারণে এইটাকে দেখেন, যেখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে টেক্সট ফরম্যাট, একটা হচ্ছে অবজেক্ট ফরম্যাট। অবজেক্ট এটা আনএডিটেবল, এটাকে আপনি এডিট করতে পারবেন না, এটা যেমন আছে এমনই রাখতে হবে, এটা আপনাকে ছোট বড় করতে পারবেন। সো এটা আমরা দুইটা ফরম্যাটে একটা ফাইলকে আপনার যে কোনো ডকুমেন্টের মধ্যে আপনার একটা ফাইলকে ইনসার্ট করতে পারবেন, সেটা যে ফাইলই হোক, সেটা ওয়ার্ডের ফাইল হোক, এক্সেলের ফাইল হোক, পাওয়ার পয়েন্টের ফাইল হোক, বা অন্য যে কোনো অ্যাপ্লিকেশনের ফাইল হোক। যেমন এখানে বলা আছে ইলাস্ট্রেটর, পাওয়ার পয়েন্ট, ফটোশপ। তো আপনি সব ধরনের ফরম্যাট থেকে ফাইল এখানে ইনসার্ট করতে পারবেন। তো আমরা যে কোনো কাজেই প্রয়োজন হতে পারে, আমাদের অফিসিয়াল কাজের জন্য যদি কখনো প্রয়োজন হয় যে আপনার একটা এক্সিস্টিং ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্টটা এখানে আনা দরকার, তো আপনার ওখানে ওপেন করে খুলে ওটাকে পেস্ট করার কোনো দরকার নাই। আপনি জাস্ট এখানে অবজেক্টে ক্লিক করবেন, ফাইলটা সিলেক্ট করবেন, ওকে করে দিবেন, ব্যাস আপনার ওই ফাইলের সমস্ত ডাটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এরপরে আমরা একটা ভাইটাল অপশনে যাব এখন, সেটা হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশনটা আসলে কি, ইকুয়েশনটা আসলে আমরা ব্যবহার করি, কি কাজে ব্যবহার করি সেটা সম্বন্ধে আমরা একটু জানি, দেন আমরা হয়তো ব্যবহারটা বুঝতে পারবো সহজেই। আচ্ছা, ইকুয়েশনটা ইউজ হয় আমাদের ম্যাথমেটিক্যাল যে কোনো টার্মের ক্ষেত্রে। অর্থাৎ যদি আমি এখন আপনাকে বলি যে আপনি একটা সূত্র লেখেন, জ্যামিতিক একটা গণিতের একটা সূত্র লেখেন, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা লেখেন, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আপনি কীভাবে লিখবেন? নর্মালি কিন্তু আপনি ওয়ার্ডে টাইপ করে এটাকে লিখতে পারবেন না। যদি আমরা ট্রাই করি একটু, আসলে একটু দেখি যে আমরা আসলে লিখতে পারি কিনা। হ্যাঁ, আমরা একটা নাম্বার দিলাম 1। আচ্ছা, আমরা একটা নাম্বার দিলাম 1। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, একটা জিনিস খেয়াল করেন, এখানে যখন আমি 1 লিখছি, 1 লেখার পরে যখন স্পেস দিছি, এটা কিন্তু বুলেট হয়ে গেছে। দেখেন এটা কিন্তু বুলেট হয়ে গেছে অটোমেটিক, আমি কিন্তু বুলেটে ক্লিক করি নাই। এটা আমি যদিও পিছনের ক্লাস, সামনে আসছে আমার, এটা আবার একটা অভ্যাস, সামনে যদি কোনো কিছু অ্যাপ্লাই হয়ে যায় সাথে সাথে আমি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কেন, যে যাতে যখন কাজ করতেছি তখন যদি এটা আপনাকে বুঝিয়ে দেই, আপনার মাথায় এটা থাকবে। আমি বুঝিয়ে দিলাম কাজের ক্ষেত্রে, তখন আপনার হঠাৎ করে চলে আসলো, আপনার হয়তো এটা মাথায় ধরবে না, কিন্তু হয়তো আপনাকে চিন্তা করতে হবে কিছুক্ষণ। যখন আপনি কাজের ক্ষেত্রে চলে আসছে তখনই আপনাকে বুঝিয়ে দিলাম, এটা আপনার জন্য আর একটু সহজ হবে। তো যদি কখনো বাংলা ফন্ট ছাড়া যদি কখনো আপনি ইংরেজি যে কোনো কাজে, আমি যদি এখানে একটা স্টার ইউজ করি এবং একটা স্পেস দেই, এখানে বুলেট হয়ে যাবে। দেখেন একটা রাউন্ড বুলেট হয়ে গেছে, অর্থাৎ একটা ডট বুলেট হয়ে গেছে। এখন আপনি যদি এখানে কিছু লিখে এন্টার করেন, এন্টার করলে এটা আবার আরেকটা বুলেট হয়ে যাবে, আবার কিছু লিখে এন্টার করেন, আবার একটা বুলেট হয়ে যাবে। এটা অটো ও নিয়ে নিছে। ঠিক আছে, স্টারের ক্ষেত্রে এই কাজগুলো হবে। যখন আপনি নাম্বার দিবেন সেই ক্ষেত্রেও একই কাজ হবে। হ্যাঁ, যখন আমি মনে করেন আপনি 1 দিলেন, ডট দিলেন, স্পেস দিলেন, ও একটা বুলেট নিয়ে নিছে। এখন আপনি কোনো কিছু যখন লিখবেন, লিখে এন্টার করেন, আপনার এখানে সেকেন্ড নাম্বারটা নিয়ে নিবে। আবার কিছু লিখেন, এন্টার করেন, সেকেন্ড নাম্বার নিয়ে নিবে। তো এইভাবে হচ্ছে আপনি বুলেটটা অটোমেটিকলি ও নিয়ে নেবে। এখানে যদি আপনি বুলেটটা না চান, আপনার বুলেটটা দরকার নাই এখানে, তাহলে আপনি জাস্ট আন্ডো করে দিবেন। আমি আবার আপনাকে দেখাই 1 আমি দিলাম, দেখেন বুলেট এখানে চলে আসছে। আপনার এই বুলেটটা দরকার নাই, জাস্ট কন্ট্রোল জেড দিয়ে দিবেন, ও বুলেট মোড থেকে বের হয়ে আসবে। ওকে, এবার আমরা যেটা যেটা যা দেখাচ্ছিলাম সেটা দেখি। তো আমরা দেখতেছিলাম যে ফর্মুলাটা আমরা কি লিখতে পারি কিনা, নর্মালি ওয়ার্ডে আমরা ফর্মুলাটা লিখতে পারি কিনা, যদি আমরা স্বাভাবিক যেভাবে আমরা একটা চিঠি টাইপ করি সেভাবে লিখতে পারি কিনা। আমরা একটু দেখি, আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখি তাহলে কীভাবে লিখব? এ
ব্র্যাকেট দিলাম আমি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, সূত্রের ব্যাখ্যাটা আমরা লিখব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা এখন দেখেন তো সূত্র কি হয়েছে? সূত্র কিন্তু হয় নাই। সূত্রকে যদি করতে যাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এইভাবে করতে হবে। আমার হইতে হবে এইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আমার তখন সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের কাজগুলো করতে হবে। তো সেইটা আপনার একবার লিখবেন, লিখে আবার এটাকে সাবস্ক্রিপ্ট করবেন, সুপারস্ক্রিপ্ট করবেন। আচ্ছা, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট সম্বন্ধে মনে হয় আপনাদের সাথে আলোচনা করা নাই, এটা মনে ভিতরে আসবে, যেহেতু সামনে আসছে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করি। সেটা সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচের যে অংশটা, অর্থাৎ কোনো অ্যালফাবেটের ডাউনওয়ার্ডে যে অ্যালফাবেটটা থাকে, যখন আমরা এই ফর্মুলার ক্ষেত্রে ব্যবহার করি, যে যেটা এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, হ্যাঁ, আর যেটা নিচে থাকে ওটাকে বলে সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের এখানে কিবোর্ড একটা ফাংশন আছে। এটা আমি কিভাবে করলাম, এটা আমি আপনারা তো হয়তো দেখতে পাচ্ছেন, শুধু কিন্তু বুঝতে পারেন নাই। আমি এটা কিভাবে করলাম, জাস্ট এটাকে আমি ব্লক করছি, ব্লক করে কন্ট্রোল শিফট প্লাসে চাপ দিবেন, প্লাসে চাপ দিলে সুপারস্ক্রিপ্ট, আর যদি মাইনাসে চাপ দেন আর আপনার এটা শুধু যদি কন্ট্রোল চাপ দিয়ে শুধু যদি প্লাসে চাপ দেন, অর্থাৎ তখন আপনার ইকুয়াল হবে আর কি। যাই হোক, প্লাস বাটনে সাথে ইকুয়াল বাটন এবং প্লাস বাটন দুইটা একসাথে আছে। যখন আপনি শুধু কন্ট্রোল চাপ দিয়ে প্লাস বাটনে চাপ দিবেন তখন এটা সাবস্ক্রিপ্ট, যখন এটাকে কন্ট্রোল শিফট চাপ দিয়ে প্লাসে চাপ দিবেন তখন এটা সুপারস্ক্রিপ্ট। তো আমি এইভাবে এটাকে ম্যানুয়ালি করছি, যে এটাকে এইভাবে আপনি করতে পারেন। তো এখানে শুধু এইটুকু ফর্মুলা আপনি অ্যাপ্লাই করবেন। যখন ডিভিশনের ফর্মুলা আসবে, অর্থাৎ কিছু ফর্মুলা আছে মাঝখানে একটা দাগ টেনে উপরে লিখতে হয়, কিছু অংশ নিচে কিছু অংশ লিখতে হয়, সেটা আপনার হায়ার ম্যাথের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়, হ্যাঁ। তো সেই কথাগুলো লেখার জন্য কিন্তু আমরা তখন একটা ঝামেলায় পড়বো, তখন কিন্তু আমরা নর্মালি ওয়ার্ডে করতে পারবো না। আমি হয়তো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দিয়ে এটা করলাম, কিন্তু ওই অংশটা কিন্তু করতে পারবো না। তো ওই অংশটার জন্য আমাকে ইকুয়েশনের সাহায্য অবশ্যই নিতে হবে। তো আমরা এবার একটু ইকুয়েশনে যাই। ইকুয়েশনটা আমরা কিভাবে লিখব, এই লাইনটা এইভাবে থাক, কারণ হচ্ছে এটা কীভাবে করলাম আমরা একটু দেখব পরে, হ্যাঁ, যাতে পরবর্তীতে আমরা দেখতে পারি, সেজন্য আমরা এই লাইনটাকে রেখে দিলাম। আচ্ছা, এরপরে আমরা যাব, এই ফর্মুলাটা আমরা লিখবো ইকুয়েশনের মাধ্যমে। ইকুয়েশনের মাধ্যমে আপনি যান, গিয়ে এবার ফর্মুলাটা যে কোনো একটা ফর্মুলা আপনি চুজ করেন, হ্যাঁ। এখানে আপনি ফর্মুলাটা চুজ করেন, এখানে দেখেন অনেকগুলো ফর্মুলার ধরন দেওয়া আছে। আপনি উপরে নিচের অংশ নেবেন না কিভাবে নেবেন, অথবা যদি না নেন তাহলে আপনি কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। এবার আমরা সিম্পলি আগে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমি এটাকে যদি আমি ক্লিক করি, তো আপনারা দেখেন এটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, আমার এটার অংশের দরকার নাই। আচ্ছা, আমি আগে আমার এই অংশটুকু করে নিয়ে আসি। আপনার এটা অ্যাপ্লাই করতে হলে এখানে যেখানে আপনার থাকবে সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ। আগে আপনার এটা আমরা অ্যাপ্লাই করা শিখি। এখানে আপনার এ প্লাস বি হোল স্কোয়ার আমি লিখবো, হ্যাঁ, এটাকে আমি এ লিখবো, তারপর এটাকে আমি দিব বি, এ প্লাস বি হোল স্কোয়ার। এরপর বাকি অংশটুকু তো আমার এখানে দরকার নাই, আমি বাকি অংশটুকু বাদ দিয়ে দিব, হ্যাঁ। বাদ দিয়ে এখানে আমার কি লিখতে হবে, এখানে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটু খেয়াল করেন যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার লাগবে আমার, এর উপর একটা সুপারস্ক্রিপ্ট লাগবে। এখানে দেখেন স্ক্রিপ্টের একটা অংশ দেওয়া আছে, স্ক্রিপ্টের একটা অপশন দেওয়া আছে। তো স্ক্রিপ্ট যখন আপনি যাবেন তখন আপনি কি লিখবেন, সাবস্ক্রিপ্ট নেবেন না সুপারস্ক্রিপ্ট নেবেন। তো আপনি যদি সুপারস্ক্রিপ্ট নেন তাহলে এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন দুইটা ঘর আসবে এখানে। আপনি এই ঘরে কি লিখবেন, এই ঘরে আমার লাগবে এ, এবং উপরের ঘরে লাগবে স্কোয়ার। এরপর আপনি রাইট অ্যারো ক্লিক করেন, এরপর আপনি লেখেন প্লাস এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আপনি নেবেন বি স্কোয়ার, এবার আপনার লাগবে আবার সুপারস্ক্রিপ্ট লাগবে, আবার একটা সুপারস্ক্রিপ্ট নিলেন আপনি, বি দিবেন, এখানে স্কোয়ার দিবেন, বাইরে ক্লিক করেন, দেখেন আপনার ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন আমার এই লেখা ফর্মুলা এবং এই লেখা ফর্মুলার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। যদিও আমি এখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করতে পারবো, কিন্তু এই যে ফর্মুলাটা, এটা একটা ফর্মুলার মতোই মনে হচ্ছে যে না এটা একটা ফর্মুলা।
কিন্তু এটা আপনার একটা লেখার মতো মনে হচ্ছে যে না এটা আমি একটা লেখার মধ্যে ফর্মুলাটা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এই ফর্মুলাটা কিন্তু অ্যাকুরেট একটা ফর্মুলা হিসেবে আপনাকে দেখাচ্ছে যে না এটা একটা ফর্মুলা। হ্যাঁ, তো এইভাবে আপনি চাইলে যদি মনে করেন আমাদের ফাংশনগুলো আমরা ব্যবহার করা শিখি, যে এখানে আমার যদি উপরে এক্স ওয়াই বা নিচে এরকম কোনো অপশন থাকে প্রয়োজন হয়, তাহলে আমরা এই ফাংশনটা ইউজ করতে পারবো। আমাদের অনেক সময় এরকম ফাংশন প্রয়োজন হয় না, যে যেমন উপরে থাকবে এ বি, নিচে থাকবে শুধুমাত্র এ, এই ধরনের অনেক ফর্মুলা আসে, আমার জাস্ট এখন মনে আসতেছে না। তো আমাদের যে কোনো ধরনের ফর্মুলার ক্ষেত্রে এখানে একটা ফর্মুলা বার দেওয়া আছে, এখানে বারের মধ্যে অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনার ফর্মুলার ক্ষেত্রে যে অপশনটা লাগবে আপনি সেই অপশনটা এখান থেকে চুজ করতে হবে। চুজ করে যে রুটের যদি কোনো ফর্মুলা লাগে আপনার এখান থেকে রুটের ফর্মুলাটা নিতে হবে। রুটের ফর্মুলা তো আমরা জানি যে রুট ফর্মুলাটা কীভাবে নিতে হয়। তো এই রুটের ফর্মুলার জন্য আপনাকে এই রুট ফর্মুলাটা এখান থেকে নিয়ে রুটের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো ইকুয়েশন ফর্মুলা দিয়ে আমরা আসলে কি করতে পারি, কিভাবে করতে পারি সেটা আমরা আসলে এখন দেখলাম, যে এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যে কিভাবে এই অংশটা আপনারা অ্যাপ্লাই করতে পারতেছেন কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা আপনারা দেখবেন। অ্যাপ্লাই কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম। এইবার আসেন সাইন নিয়ে। হ্যাঁ, এখানে একটা স্যাম্বল আছে, দেখেন ইনসার্টে একটা স্যাম্বলের অপশন আছে। স্যাম্বলটা আমরা আসলে কেন লাগে, স্যাম্বলটা যদি আমরা একটু দেখি, স্যাম্বলে আসলে কি, স্যাম্বলটা হচ্ছে বিভিন্ন ধরনের স্যাম্বল। আপনার টেক্সটের ক্ষেত্রে যদি আপনার স্যাম্বলের প্রয়োজন হয়, স্যাম্বলগুলো এখান থেকে আপনি নিতে পারবেন। যেমন এখানে ডলারের সাইন আছে, ইয়েনের সাইন আছে, বাংলা টাকার সাইন খুঁজলেও আপনি এখানে পাবেন, ভিতরে সেটা খুঁজতে হবে। এখানে যেগুলো আপনি র্যান্ডম ইউজ করেন সেই বাটনগুলো এখানে অটোমেটিক বাই ডিফল্ট এসে থাকে। আপনি যদি কোনো বাটন একটা ইউজ করেন সেটা আপনার এখানে এসে থাকবে, লাস্ট যেটা আপনি ইউজ করেন। আমরা একটা এখানে নাই এরকম একটা বাটন স্যাম্বল ইউজ করি। যেমন মনে করেন এখানে আমরা 1/3, ঠিক আছে, সরি 3/1 আমরা এটা অ্যাপ্লাই করলাম, ইনসার্ট করলাম, এবার ক্লোজ করলাম। এবার আমরা যদি যাই এখানে আবার স্যাম্বলে যাই, দেখেন এখানে আমরা লাস্ট কি ইউজ করছি, 1/3টা ইউজ করছি। হ্যাঁ, 1/3টা কিন্তু এখানে চলে আসছে। আপনি লাস্ট যেটা অ্যাপ্লাই করবেন সেটা আপনার এখানে বাই ডিফল্ট চলে আসবে, এই শর্টকাট মেনুতে চলে আসবে। হ্যাঁ, তো আসলে এই স্যাম্বলগুলো আমরা ইউজ করি আমাদের কাজের প্রয়োজনে। কাজে কখনো কোনো স্যাম্বল প্রয়োজন হলে যদি দেখেন যে আপনার এই স্যাম্বল বারে যে স্যাম্বলগুলো আছে, অর্থাৎ এই যে বুলেটের মধ্যে যে স্যাম্বলগুলো আছে এগুলো আপনার হচ্ছে না, বা আপনি এই ধরনের স্যাম্বল ইউজ করবেন না, এগুলো কমন স্যাম্বল, আপনি নতুন কোনো স্যাম্বল ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে স্যাম্বল নিতে পারেন। এখানে শুধুমাত্র এখানে নাম্বারের স্যাম্বল আছে তা না, এখানে হাজারো রকমের স্যাম্বল আছে। আপনি স্যাম্বলের ক্রাইটেরিয়া চেঞ্জ করতে পারেন। এখানে স্যাম্বল কী ধরনের স্যাম্বল চান আপনি, সেই স্যাম্বলগুলো এখানে আপনার অপশন আছে, অপশনগুলো চেঞ্জ করে দিলে আপনার স্যাম্বলগুলো চেঞ্জ হবে। এখানে যেমন নাম্বারগুলো আসতেছে, আপনি যদি স্যাম্বল চান এখানে ফন্টের মধ্যেও স্যাম্বল আছে। এখানে যে এই দুইটা বাটনে আপনার এই যে 1 এবং 2, এটা হচ্ছে উইন্ডিংস 1 এবং 2, এগুলোতে আপনার এই যে স্যাম্বলগুলো বেশি, এখানে আপনার পিকচারাইজ স্যাম্বলগুলো বেশি এখানে। হ্যাঁ, এই স্যাম্বলগুলো আমাদের আসলে বিভিন্ন কাজে লাগে, কোনো বুলেটসের ক্ষেত্রে, কোনো নাম্বারিংয়ের ক্ষেত্রে, বা কোনো কিছু যদি আমরা দেখাইতে চাই সেক্ষেত্রে লাগে। এখান থেকে যদি আমরা একটা স্যাম্বল নেই, কীভাবে ইনসার্ট করবো আমরা একটু দেখি। জাস্ট সিলেক্ট করবেন, ইনসার্ট করবেন। এরপর এটাকে আপনি চাইলে ফন্ট যেভাবে বড় করে সেভাবে আপনাকে এটা বড় করতে পারবেন। এটার সাইজ বড় করে দিলেই, ফন্টের সাইজ যেভাবে বড় করেন এভাবে বড় করে দিলে এটার সাইজটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা যেখানে অ্যাপ্লাই হবে সেখানে ফন্টের সাইজ যা ওই সাইজে, যেমন এখানে আছে 14, যদি আমি এখানে মনে করেন এটাকে আরও ছোট করে দিই, সাইজটা আরও ছোট করে দিয়ে একটু দেখি, সাইজটা মনে করেন এখানে 9 আছে। হ্যাঁ, বা আমি এখানে 10 দিয়ে দিই, সাইজটা 10, এটার মাঝখানে আমি একটা স্যাম্বল ইউজ করব, তাহলে এটার সাইজটা কত হবে। আমি যদি এই স্যাম্বলটা এখানে মাঝখানে ইউজ করি, এই স্যাম্বলের সাইজটা ওই স্যাম্বলের এখানে লেটারের যে সাইজ ওই সাইজে এটা অ্যাপ্লাই হবে। এখানে দেখেন যে 10, আমি এটা সিলেক্ট করছি, এটা 10 সাইজে অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, আপনাকে মাথায় রাখতে হবে যে লেটারের সাইজ বাই ডিফল্ট দেওয়া আছে, যেখানে আপনার মাউস কার্সারটা যেখানে আছে সেখানে যে লেটারের সাইজটা দেওয়া আছে এই স্যাম্বলটা ওই সাইজে এখানে অ্যাপ্লাই হবে। ওকে,
তো ওই গেল আমাদের স্যাম্বলের কাজ। স্যাম্বলের সাথে সাথে আমাদের ইনসার্ট ট্যাবের কাজ মোটামুটি শেষ। ইনসার্ট ট্যাবে আমাদের আর কোনো কাজ নাই। তো আমরা এখন আগে একটু জানতে চাই, তার আগে আমরা একটু একটা রিভিউ দিব, শর্টকাট একটা হালকা একটা আলোচনা করব। কিন্তু তার আগে জানতে চাচ্ছি যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। এই আজকের ক্লাসে যতটুকু আলোচনা করা হয়েছে এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বোঝার কোনো ব্যাপার আছে কিনা, জাস্ট আমাকে একটা নক করেন, আমি আলোচনা করতেছি। এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা ইনসার্ট ট্যাবটা আজকে ক্লোজ করে দিব এবং ইনসার্ট ট্যাবের শুরু থেকে এখন পর্যন্ত যা করানো হয়েছে তার একটা হাইলাইট আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আজকের ক্লাসে যতটুকু আলোচনা করেছে অতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমাকে একটু বলেন। না, আপাতত নেই। ওকে, ফাইন। সো নেক্সট আমি তাহলে একটা রিভিউতে যাই। আচ্ছা, রিভিউতে যাই, আমি ক্লাসে ফিরে যাই। আচ্ছা, এখন আমি যেটা আলোচনা করব সেটা হলো ইনসার্ট ট্যাবের প্রথম ক্লাসটা কি ছিল। প্রথম ক্লাস থেকে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব। হ্যাঁ, খুব অল্প সময় আমাদের পুরো ট্যাবটা নিয়ে একটু হাইলাইট আলোচনা করব। আচ্ছা, কাভার পেজ। কাভার পেজের ডিজাইনটা সম্বন্ধে মোটামুটি সবাই জানেন, তারপরে আমি জাস্ট আলোচনা করি। কাভার পেজটা হচ্ছে কোনো ডকুমেন্টের, যদি কোনো চিঠি, ডকুমেন্টস যাই হোক না কেন, কোনো প্রেজেন্টেশন, যদি মনে করেন কোনো প্রেজেন্টেশন, কোনো অ্যাসাইনমেন্টের আপনার কাভার একটা ডকুমেন্ট থাকে, কাভার একটা পেজ থাকে, যে পেজে থাকে আপনার প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনি এটা জমা দিচ্ছেন সেই প্রতিষ্ঠানের নামটা থাকে, তারপরে কাকে জমা দিচ্ছেন তার একটা আইডেন্টিটি থাকে, তারপর প্রজেক্টের নামটা থেকে, এই ডকুমেন্টটা কী কারণে বানানো হয়েছে, যদি কোনো প্রজেক্ট হয় প্রজেক্টের নামটা থেকে, যদি কোনো অ্যাসাইনমেন্ট হয়, তাহলে সেই অ্যাসাইনমেন্টের নামটা থাকে, এবং আপনার নামটা থাকে, কে সাবমিটেড বাই, যে তার নামটা থাকে, তারিখ থাকে। এরপরে আপনি এই ডকুমেন্টটাকে যে কোনোভাবে আপনার মন মতো সাজাইতে পারেন। আমি জাস্ট মেজর যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম। তো এই কাভার পেজ থেকে আপনারা সেই ডিজাইনটা করতে পারেন। সেটা কিভাবে, আমরা যদি কাভার পেজে একটু ক্লিক করি, দেখেন কাভার পেজের কিছু বাই ডিফল্ট স্যাম্পল দেওয়া আছে। এখান থেকে আপনার যদি মনে হয় যে না এই স্যাম্পলগুলো আমার জন্য বেটার, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে আমার হচ্ছে, তাহলে ভালো। আর যদি মনে করেন যে না এর থেকে ভালো কিছু এখানে যা নাই তা সেরকম কিছু আমি চাচ্ছি, তাহলে আপনাকে অবশ্যই অনলাইন আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কানেকশনের জন্য আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে যে কোনো একটা এলিমেন্টে আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার সেটা এখানে ক্লিক করবে। যদি অনলাইন কানেকশন থাকে সেক্ষেত্রে আপনি সার্চ করতে পারবেন। সার্চ করতে পারবেন বলতে সেটা আপনাকে যেতে হবে নিউ ডকুমেন্টের জন্য। নিউ ডকুমেন্টে আপনি ক্লিক করেন, সরি, ফাইলে যাবেন, নিউ ডকুমেন্টে ক্লিক করবেন। এরপরে আপনার এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। হ্যাঁ, এই টেমপ্লেট অনুযায়ী আপনি যেতে পারবেন। যদি আপনি অ্যাসাইনমেন্ট হয় তাহলে আপনি এখানে অ্যাসাইনমেন্ট লেখেন। হ্যাঁ, আচ্ছা, ওখানে আছে কাভার পেজ, তো আমি একটা কাভার পেজই লিখি। কাভার পেজ দিয়ে আমি একটা সার্চ দিই। এখানে কাভার পেজের বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনাকে শো করবে। দেখেন অনেকগুলো টেমপ্লেট আপনাকে শো করতেছে। এখান থেকে যদি আমার মনে হয় যে না ওই টেমপ্লেটগুলোর থেকে আমি এখান থেকে যে কোনো একটা চুজ করব, আমি সে ফার্স্ট টেমপ্লেটটা আমি যদি চুজ করি তাহলে এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই ক্রিয়েট ডকুমেন্ট দিলে এটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে মনে রাখতে হবে একবার যখন একটা ডকুমেন্ট আপনি ক্রিয়েট করবেন, এটাকে নতুন করে আবার অনলাইনে যাওয়ার কোনো দরকার নেই। এইটা এখন আপনার ওয়ার্ডের ডকুমেন্টের সাথে সেভ হয়ে গেছে। দেখেন আমি যদি আবার যাই ফাইলে গিয়ে আপনি যদি নিউতে যান, দেখেন এটা আপনার এখানে চলে আসছে। এটার জন্য আপনার আর নতুন করে অনলাইনে যেতে হবে না, আপনি অফলাইনে থাকলেও এই ডকুমেন্টটা পাবেন, কারণ এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আপনার ওয়ার্ডের সাথে পিন হয়ে গেছে। তো এই হচ্ছে আপনার কভার পেজের কাজ। হ্যাঁ, এই কভার পেজ ডকুমেন্টের কাজ আপনি ওখান থেকেও করতে পারেন, বা আপনি যদি মনে হয় যে না ওটার বাইরে কিছু নেবেন সেক্ষেত্রেও আপনি এখান থেকে ইনসার্ট করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে, ইনসার্টে কি ছিল, ব্ল্যাঙ্ক পেজ।
ব্ল্যাঙ্ক পেজ সিম্পল, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ কীভাবে নিই সেটাই। পেজ ব্রেক সম্বন্ধে আপনার বলা আছে যে পেজ ব্রেকটা আমরা কীভাবে, আমাদের আজকে কুইজও আপনাদের ছিল। নতুন একটা পেজ, সে মনে করেন আমি একটা নতুন ডকুমেন্ট নিই, কন্ট্রোল এন দিলাম, এন দিয়ে একটা নতুন ডকুমেন্টস নিলাম। হ্যাঁ, এবার মনে করেন আপনার এই ডকুমেন্টসের পেজ সংখ্যা কতগুলো, এখানে দেখেন পেজ সংখ্যা দেখাচ্ছে পেজেস 1 of 1, অর্থাৎ এই ডকুমেন্টে আপনার পেজ আছে একটাই। তো এরপর আপনার যদি মনে হয় যে না এখানে আরেকটা পেজ দরকার, আপনি লিখছেন বা এখানে কভার পেজ ডিজাইন করছেন, আপনার নেক্সট পেজে যাওয়া দরকার, তখন আপনি জাস্ট পেজ ব্রেকে যদি আপনি ক্লিক করেন অটোমেটিক আরেকটা পেজ হয়ে যাবে। দেখেন এখানে দুইটা পেজ, আমরা দুইটা পেজ একসাথে কীভাবে দেখব, দুইটা পেজ একসাথে দেখতে হলে আপনাকে মাউস স্ক্রল করে কন্ট্রোল চাপে মাউস স্ক্রল করে এটাকে ছোট করতে হবে, জুম আউট করতে হবে। জুম আউট করলে যতগুলো পেজ আছে আপনাকে এখানে সেই ডকুমেন্টটা আপনাকে এখানে দেখাবে। তো ঠিক আছে, সেই পেজগুলো আপনার এখানে দেখাবে। তো আমরা ওইভাবে এখন জুম আউট করে নিলাম। তো আমাদের পেজ ব্রেকের কাজটা কি ছিল, পেজ ব্রেকের কাজটা ছিল হচ্ছে নতুন আরেকটা ডকুমেন্টস নেওয়া, সরি নতুন আরেকটা পেজ নেওয়া, ডকুমেন্টস না, নতুন আরেকটা পেজ নেওয়া। এরপর একটা ইনসার্ট টেবিল আমরা কিভাবে ইনসার্ট করতে পারি, এখানে ইনসার্ট টেবিল থেকে আপনি একটা টেবিল, আপনার প্রয়োজনীয় টেবিল ইনসার্ট করতে পারেন। এখান থেকে আপনি বাই ডিফল্ট রো কলাম সিলেক্ট করতে পারেন। আপনি যদি মনে করেন না এভাবে সিলেক্ট করবেন না, আপনি তাহলে জাস্ট ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। টেবিলে ক্লিক করার পরে কয়টা রো দরকার আপনার, কয়টা কলাম দরকার, এখানে সেটা লিখবেন। যেমন আমার যদি কলাম লাগে 5টা, এখানে 5টা দিব। যদি আমার রো লাগে 5টা, সেখানে আমি 5টা দিব। 5টা রো 5টা কলামের আপনার একটা টেবিল লাগবে। ওকে ক্লিক করেন, দেখেন 5টা কলাম 5টা রোর একটা টেবিল অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসছে। তাহলে আপনার এখানে কি করতে হলো না, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হলো না। এমন না যে আপনি সিলেক্ট করতে পারবেন না, আপনি সিলেক্ট করেও এখানে ইনসার্ট করতে পারবেন। আপনাকে দুইটা অপশন এখানে দেওয়া আছে। হ্যাঁ, আপনি চাইলে যে কোনোভাবেই কাস্টমাইজ করতে পারেন, এখানে সিলেক্ট করেও করতে পারেন। ওকে, এখানে আপনার একটা সীমিত হচ্ছে যে এখানে আপনার 8-10টা পর্যন্ত কলাম আপনি ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ওখানে আপনার কলাম নাম্বার দিতে পারবেন, নাম্বার দিয়ে 10-এর অধিকও আপনি কলাম নাম্বার দিয়ে কলাম ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এই গেল আমাদের টেবিলের কাজ। এরপর আছে টেবিল ডিজাইন কিভাবে করতে হয়, যখন টেবিলের কাজ আমরা দেখাইছি সেটা বিস্তারিত আলোচনা করছি। তো টেবিল ডিজাইনটা কিভাবে করতে হয়, টেবিল আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন টেবিল ট্যাব নামে একটা, টেবিল লেআউট নামে একটা অপশন অলরেডি চলে আসছে। তো টেবিল ডিজাইনে যাবেন, টেবিল ডিজাইনে গিয়ে এখানে টেবিলের অনেকগুলো ডিজাইন বাই ডিফল্ট দেওয়া আছে। যেটা আপনার মনে হয় যে না এই ডিজাইনটা আমার লাগবে, আপনি জাস্ট ক্লিক করেন, ওই ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। যখন আপনি এখান থেকে রো কলাম নেবেন, অটোমেটিক্যালি ও কালারগুলো দিতে থাকবে। একটা কলাম একটা রো নিবে আপনার কালার, আরেকটা রো নিবে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অর্থাৎ টেবিলের অ্যাজ পার রুল হিসাবে যেটা আছে সেই অনুযায়ী ও কলাম রোগুলো ক্রিয়েট করতে থাকবে। হ্যাঁ, তো আপনি এইভাবে টেবিলটাকে ডিজাইন করতে পারেন। ওকে, আপনি যে কোনো চাইলে যে কোনো সময় আরেকটা রো ইনসার্ট করতে পারেন। কিভাবে করবেন, যে কোনো একটা কলামে আপনি রাইট বাটন ক্লিক করেন, এখন আপনি এই কলামের ডানে নেবেন না বামে নেবেন সেটা এখানে ইনসার্টের সময় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যে কলামটা সিলেক্ট করা আছে সেই কলামের বাম দিকে আপনি একটা কলাম চান, না এই সেই কলামের ডান দিকে আপনি একটা কলাম চান, সেটা এখানে মেনশন করা আছে। যদি আপনার বামে দরকার হয় এখানে ক্লিক করবেন, তাহলে বামে একটা কলাম ক্রিয়েট হয়ে যাবে। আর যদি ডানে চান তাহলে ক্রিয়েট অন লেফট ক্রিয়েট করলে রাইট ক্লিক করে আপনার ডান পাশে চলে আসবে। স্ক্রিন পজ হয়ে আছে স্যার। স্ক্রিন পজ, হ্যাঁ, মানে কিছু, মানে আপনি যেগুলি দেখাচ্ছেন এগুলি কিছু দেখতে পাচ্ছেন, মানে এমনি স্ক্রিন একটা আছে ও পজ টাইপ হয়ে গেছে, এটা মানে তো স্টিল হয়ে আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা তো হওয়ার কথা না। আবার আমি শেয়ার করতেছি, দাঁড়ান ক্রস করে আবার শেয়ার করি। এখন দেখা যাচ্ছে, এখন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। ওকে, আমরা এটা নিয়ে আলোচনা করতেছিলাম যে টেবিলটা আসলে টেবিলের ডিজাইনটা আপনি কোত্থেকে চেঞ্জ করতে পারবেন। আমরা টেবিলের ডিজাইনটা এখানে টেবিল প্রপার্টিসে গিয়ে টেবিলের অনেক ডিজাইন বাই ডিফল্ট দেওয়া আছে, এখান থেকে আপনি চুজ করতে পারেন, অথবা আপনি যদি ম্যানুয়ালিও করতে চান করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি একটা সুবিধা থেকে বঞ্চিত হবেন, সেটা হচ্ছে যে এখানে আপনি রো যখন বাড়াচ্ছেন তখন অটোমেটিক্যালি কিন্তু রোর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা ব্ল্যাক মানে একটা কালার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এই জিনিসটা আপনি তখন পাবেন না, এটা আপনার তখন আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আর যদি আপনার টেবিল প্রপার্টিস থেকে আপনি টেবিলের ডিজাইনটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে এই চেঞ্জেসটা আপনার অটোমেটিক এখানে ক্রিয়েট হবে। হ্যাঁ,
তো এই হচ্ছে আপনার টেবিলের সাথে পার্থক্যটা। তো এরপর আমরা যাই ইনসার্ট ট্যাবের আরেকটা অপশনে, সেটা হচ্ছে পিকচার। এখানে আপনি পিকচার কিভাবে ইনসার্ট করবেন সেটার এখানে দেওয়া আছে। আপনি ডকুমেন্টের মধ্যে একটা পিকচার আপনি ইনসার্ট করতে পারবেন, সেটা যে কোনো প্লেসেই হোক, আপনার টেক্সট টেবিলের মাঝখানে হোক, টেবিলের বাইরে হোক, যে কোনো জায়গায় আপনি পিকচার ইনসার্ট করতে পারবেন। কিভাবে করতে পারবেন? জাস্ট পিকচারে যাবেন, আপনার পিকচার লোকেশনে যাবেন, লোকেশনে গিয়ে জাস্ট পিকচারটাকে সিলেক্ট করে ওকে করে দিলে আপনার পিকচারটা ওকে হয়ে যাবে। সে আমি মনে করেন এই আইকনটা, আমি ফেসবুকের আইকনটা আমি অ্যাক্টিভ করবো, হ্যাঁ, এখানে দেখেন পিকচারটা চলে আসছে। এরপর আপনি এখান থেকে এটাকে ছোট বড় করতে পারবেন যদি আপনার জানা থাকে যে এটাকে সাইজ কতটুকু করব, জাস্ট সাইজটা এখানে আপনি বসায় দেন। সে মনে করেন এটার হাইট হবে 1 ইঞ্চি, আমি স্যার জাস্ট 1 দিলাম, ক্লিক করে দিলাম, ও কিন্তু সাইজটা নিয়ে নিছে 1 ইঞ্চি। সাইজ উইথ ও অটোমেটিক চেঞ্জ করে নিছে, সাইজও ও 1 নিয়ে নিছে, উইথও 1 নিয়ে নিছে, এটা আপনার বাই ডিফল্ট ও নিয়ে নিবে। তো এখানে আপনি যদি সাইজ জানা থাকে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন, অথবা যদি সাইজ জানা না থাকে এখানে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করেও আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে ছোট বড় করতে পারেন। এখানে আরও শেপস আছে যেখান থেকে আপনি পিকচারের শেপসগুলো চেঞ্জ করতে পারেন। আপনারা আমার ক্লাসগুলো দেখলে হয়তো বিস্তারিত ক্লিয়ার হবে, পেছনের ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আছে আপনার শেপ। এই শেপের কাজটাও তাই। শেপটা হচ্ছে এখানে অনেকগুলো শেপ দেওয়া আছে, শেপগুলো ইনসার্ট করা, যে শেপটা আপনি নেবেন সেই শেপের অনুযায়ী ইনসার্ট করা। সে মনে করেন আমি যদি এই শেপটা নিলাম, প্লাসের একটা শেপ নিলাম, দেখেন ও কিন্তু এরকম একটা শেপ তৈরি হলো। এখন মনে করেন আপনি যদি কোনো কিছু ধরা ছাড়া হন তাহলে কিন্তু প্লাসটা এলোমেলো হবে, অর্থাৎ কোনো লেগ সমান হবে, কোনোটা হবে না, এরকম না। আপনি যদি মনে করেন সবগুলো লেগ সমান হবে তাহলে অবশ্যই আপনাকে শিফট চাপ দিয়ে কাজ করতে হবে। শিফট চাপ দিয়ে কাজ করলে 4টা লেগই সমান হবে, হ্যাঁ। তো এটা ছিল আমাদের শেপের কাজ। এরপরে আসছে যেটা 3D, সরি আইকন। আইকনের কাজটা আপনাদের আমি দেখাইছি যে এর আগে, যে স্যাম্বলের কাজ আর আইকনের কাজ অলমোস্ট সেম। আপনি তারপরে আইকনে যান, আইকনে যাওয়ার পরে এখানে আইকন দেখাবে আপনাকে, আইকনটা দেখাবে, দেখেন এখানে আইকন দেখাচ্ছে। তো এটার জন্য আপনাকে অবশ্যই অনলাইন কানেক্টেড থাকতে হবে, অনলাইন কানেক্টেড থাকতে হবে, হ্যাঁ। তো এখান থেকে অনেক শেপ আছে আপনার, এখান থেকে শেপ আপনি যে কোনো একটা শেপ আপনি চুজ করতে পারেন, চুজ করে এটাকে আপনি দিতে পারেন। সে আমরা যদি এখানে ফিঙ্গারপ্রিন্টটা নিই, দেখেন ফিঙ্গারপ্রিন্টটা, এরপরে আপনার ফিঙ্গারপ্রিন্টটা চাইলে যত বড় খুশি করতে পারেন, এর কালার চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনি যদি ফিল কালার দেন তাহলে আপনি ফিল কালার দিতে পারেন, যে কালার আপনি চান। ফিঙ্গারপ্রিন্টের কালারও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। সো এই ছিল আমাদের ইনসার্ট ট্যাবের আইকনের কাজ। 3D মডেলের কাজ সেম জিনিস, এখানে ইনসার্ট, এখানে গ্রাফিক টাইপের কিছু জিনিসটা আছে, আপনি তারপরে ক্লিক করে আমি দেখাচ্ছি। আচ্ছা, সরি, এখানে যদি আপনার 3D মডেল যদি আপনার কম্পিউটারে কোনোটা সেভ করা থাকে সেটা আপনি ইনসার্ট করতে পারবেন। আর অনলাইন থেকে নিতে চাইলে এখানে 3D মডেলে ক্লিক করেন, ক্লিক করার পরে ও অনলাইন থেকে আপনাকে কিছু 3D মডেল দেখাবে। 3D মডেল দেখা, 3D বলতে আমরা আসলে কি বুঝি? 3 ডাইমেনশন, 3 দিকে যে অবজেক্টের 3 দিকটা দেখা যায় সেইটাকে বলে 3 ডাইমেনশন, হ্যাঁ। তো আমরা যদি ক্লিক করি, সে আমরা এখান থেকে আচ্ছা জানেন এটাকে ক্লিক করি আমরা, হ্যাঁ, এখান থেকে ক্লিক করি, যে কোনো একটা অবজেক্ট আমরা নিব, সে এটা নিই, ইনসার্ট করি। ইনসার্ট করার পরে এটা দেখেন এখানে দেখাচ্ছে, এটা যখন এখানে দেখাচ্ছে এইটার মাঝখানে কিছু রেক্ট্যাঙ্গেল দেখাচ্ছে, মানে কিছু এটাকে কি বলে আপনাকে, আমরা মুভ করতে পারবো, মুভিং অ্যারো দেখাচ্ছে, যে আমরা কীভাবে এটাকে মুভ করতে পারি। এটাকে উপরে নিচে ডানে বামে আপনি মুভ করতে পারবেন। এটা দেখেন 3 দিক দেখাচ্ছে, 3D মানে হচ্ছে 3 দিক দেখাবে। দেখেন একটা দিক সবসময় আপনার হাইট থাকবে, আপনি চাইলে যে কোনোভাবে এটাকে উপস্থাপন করতে পারেন, হ্যাঁ, নিচের দিকে, উপরের দিকে, সাইডে, আপনার যেভাবে খুশি আপনি এটাকে মুভ করে আপনার মন মতো এটাকে আপনি ইনসার্ট করতে পারবেন, ওকে। আচ্ছা, এরপর আমরা যাব 3D মডেল, এখানে হাজারো রকমের দেওয়া আছে, আপনার পছন্দ মতো যেটা প্রয়োজন সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে। এরপর আমরা যাব স্মার্ট আর্ট। আচ্ছা, স্মার্ট আর্টের কিছু গ্রাফিক্সের কাজ আছে, এটা এখানে দেখেন, এখানে আমরা এর আগে আলাপ করছি আপনাদের। এখানে কিছু গ্রাফিক্যাল আইকন দেওয়া আছে। এই স্মার্ট আর্টটা আসলে আমাদের কেন লাগে?
এখানে যখন কোনো চার্ট আকারে কোনো কিছু আমরা বুঝাইতে যাই, হয়তো আপনার কোনো কিছু ধাপ বুঝাইতে যান, অর্থাৎ কম্পিউটারের যদি আপনি কোনো কিছু বোঝাতে যান, তাহলে আপনাকে কি বলতে হবে যে কম্পিউটারে কোনটা ইনপুট কোনটা আউটপুট, এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে সিপিইউ, এভাবে যদি আপনি স্টেপগুলো বুঝাতে চান, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে লিস্ট নিতে পারেন। লিস্ট নিয়ে আপনি স্টেপগুলো বুঝাতে পারবেন, বা সাইকেল নিতে পারেন, সাইকেল যে প্রথমে এইটা তারপরে এটা এভাবে যায়। অর্থাৎ আপনি যদি কোনো বসের রিপোর্টিং কোনো কিছু বুঝাইতে যান যে হ্যাঁ, আমাদের যখন আমরা ম্যানেজারকে বুঝাই বা আমাদেরকে যখন এমডিকে কোনো কিছু এমডির কাছে ফাইল যায়, তার আগে কার কার হাত হয়ে ফাইলটা যায়, সেক্ষেত্রে আপনি এই চার্টগুলো ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার কাজের প্রয়োজনে আপনি এই চার্টগুলো ব্যবহার করতে পারেন। এই চার্টগুলো ব্যবহারের একটা স্যাম্পল আমি আপনাদের চেক করে দেখাই। সে মনে করেন এই স্যাম্পলটা আমি এখানে লিখলেন এমডি, এখানে লিখলেন এজিএম জিএম, আপনার ধাপগুলো নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এখানে মনে করেন এখন আপনার এখানে এই ডিরেকশনগুলো চেঞ্জ করা দরকার। হ্যাঁ, এখানে আপনি এটাকে করতে পারবেন, আপ করতে পারবেন। এমডিকে মনে করেন আপনি এখানে এখানে মনে করেন আপনার এমডি আছে নিচে, চেঞ্জ করে দেখাই, আমি ম্যানেজারকে নিচে দিলাম, হ্যাঁ, আর এমডিকে উপরে দিলাম, আর এবার এমডিকে মনে করেন আমি নিচে নিয়ে আসলাম। এখন আমার মনে হলো যে না, এমডি তো আসলে উপরে থাকবে, আমি কিভাবে করব? এখানে দেখেন মুভ আপ এবং মুভ ডাউন নামে একটা অপশন আছে অলরেডি। হ্যাঁ, আপনি এটাকে মুভ আপ মুভ ডাউন করতে পারবেন। হ্যাঁ, এইভাবে আপনি এটাকে বাড়াইতে পারবেন। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে, এখানে একটা টগল অপশন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করলে বাম পাশে দেখেন একটা সিরিয়াল চলে আসছে। এখন যদি মনে করেন এখানে আপনি ম্যানেজার লিখলেন, এখান থেকে আপনি লিখলে এখানে লেখাগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, এখানে মনে করেন এজিএম লিখলেন, এজিএম এখানে লিখলেন। হ্যাঁ, এরপর মনে করেন এজিএম এর নিচে আরেকটা অপশন দরকার আপনার, আপনি ক্লিক করলেন, এখানে আরেকটা দেখেন অটোমেটিক্যালি আরেকটা বাবল ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, ক্রিয়েট হয়ে গেলে এখানে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করলে আপনার নতুন করে বল, অ্যারো, টেক্সট, বর্ডার, এগুলো আপনাকে ক্রিয়েট করতে হবে না, অটোমেটিক এটা ক্রিয়েট হয়ে যাবে। এই অপশনগুলো আপনার ওয়ার্ড থেকে অটোমেটিক্যালি করে দেওয়া আছে, যাতে আপনার কাজটা খুব দ্রুত হয়। আচ্ছা, এরপরে আমরা যাব চার্টের ক্ষেত্রেও তাই। চার্টটা কি কাজে ইউজ হয় আমি জাস্ট স্যাম্পল আপনাদের দেখাচ্ছি। আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা চার্ট এখান থেকে চুজ করবেন, চুজ করে চার্টের প্রপার্টিসটা চেঞ্জ করে দিলে অটোমেটিক্যালি আপনার চার্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে নতুন করে প্রপার্টিস ক্রিয়েট করো, চার্টের বার ক্রিয়েট করো, লাইন ক্রিয়েট করো, তারপর নিচে টেক্সট বক্স দাও, এই জিনিসগুলো আপনাকে নতুন করে ক্রিয়েট করতে হবে না। এখানে জাস্ট চার্টে ক্লিক করে দিলেই, যে কোনো একটা চার্টে আপনি ক্লিক করে দেন, ক্লিক করে ওকে করে দেন, চার্টটা আপনার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন চার্টটা অ্যাপ্লাই হয়ে গেছে, এবং সাথে আপনার একটা এক্সেল ডকুমেন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এই এক্সেল ডকুমেন্টের প্রপার্টিসটা চেঞ্জ করে দিলে এই চার্টের প্রপার্টিসটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের চার্টের কাজ। এরপর আমরা যাব আসলে একটু হাইলাইট করে আমরা দেখি স্ক্রিনশট মানে কি। স্ক্রিনশট, আপনি যে কোনো একটা স্ক্রিনশট এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনার প্রিভিয়াস ডকুমেন্টস থেকে কোনো একটা স্ক্রিনশট যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে চান, বা অনলাইন থেকে কোনো একটা স্ক্রিনশট যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে চান, সেটা এখানে করতে পারবেন। কীভাবে করতে পারেন আমরা একটু দেখে আসি। সে মনে করেন আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখানে মনে করেন এখান থেকে এই একটা স্ক্রিনশটই আমি নিব। আমি জাস্ট এই ডকুমেন্টটা ওপেন রাখলাম, রাখার পরে আমি আমার ডকুমেন্টে চলে যাব। হ্যাঁ, আমার ডকুমেন্টে চলে যাব, যাওয়ার পরে আমি যেটা করব সেটা হলো স্ক্রিনশটে ক্লিক করব, ক্লিক করার পরে স্ক্রিন ক্লিপিং। এরপরে দেখেন আমার লাস্ট যে ডকুমেন্টটা ওপেন করা ছিল সেই ডকুমেন্টটা আমার সামনে চলে আসছে। এবার আমি কতটুকু অংশ নিব, ঠিক আছে, কতটুকু অংশ নিব সেই অংশটুকু আমরা এখান থেকে ক্রিয়েট করব। জাস্ট ওখান থেকে সিলেক্ট করলে অটোমেটিক্যালি কিন্তু ওই অংশটুকু আমার এখানে চলে আসছে। দেখেন, তো আমরা এইভাবে আসলে স্ক্রিনশট দিয়ে যে কোনো একটা ডকুমেন্টের কোনো একটু অংশ আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। ঠান্ডাটা সেই লাগছে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে
ইনসার্টের নেক্সট অপশন কি ছিল আমাদের? লিঙ্ক। লিঙ্ক খুব একটা ভাইটাল অপশন। লিঙ্ক যেমন এর আগে আমাদের কুইজে ছিল যে লিঙ্কটা আসলে আমরা কীভাবে কেন ব্যবহার করি। লিঙ্ক হচ্ছে আপনি কোনো একটা সে আমি যদি মনে করি আমি এখানে লিখলাম আমার নাম, লিখলাম আমাদের প্রতিষ্ঠানের নাম, লিখলাম গুরুজ্ঞান। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা এটাকে লিঙ্ক করব আমাদের কোনো একটা কিছু বা কোনো একটা ফেসবুকের একটা পেজ বা কোনো কিছু আমরা এখান থেকে লিঙ্ক করব। সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে এখানে আমরা এই যেখানে অ্যাড্রেস যে আছে, এখানে আমরা যে কোনো একটা ডকুমেন্টও লিঙ্ক করতে পারি, কোনো সমস্যা নাই। কোনো একটা ডকুমেন্ট লিঙ্ক করে দিলে ওই ডকুমেন্ট এখানে ক্লিক করার সাথে সাথে ওই ডকুমেন্টটা ওপেন হবে। হ্যাঁ, আমরা যদি কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস ক্লিক করি তাহলে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাদের এখানে অ্যাক্টিভ হবে। সে যদি মনে করেন আমি এখানে এই অ্যাড্রেসটা ওপেন করলাম, তো ওপেন করে আমি এই অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, ওকে করে দেই, দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে। এখন যদি আমি এখানে কন্ট্রোল চাপ দিয়ে এটার উপরে ক্লিক করি, ক্লিক করলে অটোমেটিক্যালি আমি ওই পেজে ঢুকে যাব। আমরা একটু অপেক্ষা করি, দেখবেন ওই পেজে অটোমেটিক আমরা ঢুকে গেছি। দেখেন, খেয়াল করেন, আমরা যে পেজটাকে কপি করে নিয়ে আসছি ওই পেজটা এখানে, ওই লিঙ্কের পেজটা এখানে চলে আসছে। ঠিক আছে? সো আমরা যে কোনো একটা পেজ বলেন, আপনার ওয়েবসাইট বলেন, যেটা আপনার মনে হয় আমরা এটা এখানে লিঙ্ক করতে পারবো। আচ্ছা, ওকে, আমরা এবার দেখব বুকমার্ক। বুকমার্কটা দেখেছি আমরা। বুকমার্কটা আপনি কোনো ডকুমেন্টের ক্ষেত্রে যখন হয়তো একাধিক পেজের একটা ডকুমেন্ট, অনেক পেজের, যেখানে আপনাকে খুঁজতে হলে একটু সময়ের ব্যাপার, সেখানে আপনার যদি ইম্পর্টেন্ট কোনো লাইন হয়, সেই লাইনটা আপনি বুকমার্ক করে রাখতে পারেন। সে মনে করেন এখানে আমি আমার এই কথাটা আমি কপি করলাম, কপি করে আমি মনে করেন অনেকগুলো পেজ ক্রিয়েট করলাম। এখানে আমার পেজ আছে মনে করেন কতগুলো, দেখার চেষ্টা করি আমরা এখানে কতগুলো পেজ আছে। আচ্ছা, এখানে দেখেন আমার এখানে কতগুলো পেজ আছে, অনেকগুলো পেজ আছে। হ্যাঁ, এখানে আমি আসলে বলতে পারতেছি না এখন কাউন্ট করে কতগুলো পেজ আছে। আমার এখানে নাম্বার দেখাচ্ছে না, আমার মেশিনটা কোনো কারণে কোনো প্রবলেম দিচ্ছে। নাম্বারগুলো এখানে শো করবে কতগুলো পেজ আছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সেভ করলে শো করবে, যেহেতু আমার ডকুমেন্টটা সেভ করা নাই। সো আমি এখানে মনে করেন আমার লাস্ট পেজে, দেখেন একবারে লাস্ট পেজে আমি আমার এই নামটা লিখছি গুরুগান 1। এখানে মনে করেন আমি 1 লিখলাম, অ্যাড করার জন্য এটা 1 লিখলাম। তো এটা আমি কপি করলাম, কপি করে এখানে অ্যাড বুকমার্ক, বুকমার্কে গিয়ে সরি এটা আমি আগে একটু কপি করি, কপি করে অ্যাড বুকমার্ক, বুকমার্কে গিয়ে বুকমার্ক নেম দিব, নেমও মনে করেন নেম গুরুগান 1টাই দিলাম। 1টা দিয়ে ভিতরে কি দিব, এখানে আগে অ্যাড করব, সরি এখানে আমি একটা নাম দেই, বুকমার্ক 1। কোনো দেওয়া যাবে না, ক্যারেক্টার দেওয়া যাবে না। হ্যাঁ, বুকমার্ক করবেন। আচ্ছা, এখানে আমার কোনো স্পেস আমরা ইউজ করতে পারবো না, আমাদের ইউজ করতে হবে আন্ডারস্কোর। হ্যাঁ, স্পেস ড্যাশ এগুলো আমরা ইউজ করতে পারবো না, আমাদের আন্ডারস্কোর ইউজ করতে হবে। আমরা দিলাম বুকমার্ক গুরুগান _1, অ্যাড করে দিলাম। হ্যাঁ, এরপরে দেখেন এখন আমি মনে করেন ফার্স্ট পেজে আছি, আমি ফার্স্ট পেজে চলে যাই। ওটা ছিল গুরুগান 1 আর এটা হচ্ছে গুরুগান। আচ্ছা, আমরা এখন মনে করেন ওই পেজে যাব, ওইটা কোথায় আছে, কোন পেজে আছে আমরা জানি না। সেই ক্ষেত্রে আমাদের একটা মাথায় আছে যে না আমরা এটা বুকমার্ক করে রাখছি, আমরা বুকমার্কে চলে যাব, চলে গিয়ে ওইটাকে ক্লিক ওই 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 লাইনটাকে সিলেক্ট করবেন। আপনি একাধিক লাইন, এক বা একাধিক যত মনে চায় আপনি এখানে কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। কি এখন জাস্ট আমার যেটা প্রয়োজন, যেখানে আমি যাব সেখানে গিয়ে
ওটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে গো টু দিয়ে দেব। গো টু দিলে দেখেন আমাদের সেই পেজে নিয়ে যাবে, যে পেজে এই কথাটা লেখা ছিল, আমরা বুকমার্ক করছি যে পেজে, সেই পেজে এটা আমাকে নিয়ে যাবে। তো বুকমার্কের সুবিধা কি আমরা জানতে পারলাম, যে বুকমার্ক থেকে আপনি শর্টকাটে আপনার লোকেশন ফাইন্ড আউট করতে পারেন। আচ্ছা, এরপরে আমাদের আছে যেখানে সংক্ষেপে আমরা একটু কথা বলি, যে হিডার নিয়ে আলোচনা করছি। হিডার হচ্ছে ডকুমেন্টের উপরে কোনো কিছু সেট করা, আর ফুটার হচ্ছে ডকুমেন্টের নিচে কোনো কিছু সেট করা। সেম আকারে আপনার পেজ নাম্বারও ডকুমেন্টের উপরে আপনি সেট করতে পারেন, নিচেও সেট করতে পারেন। পেজ নাম্বার আপনি ডান পাশেও সেট করতে পারেন, বাম পাশেও সেট করতে পারেন, যেটা আপনার যেখানে প্রয়োজন আপনি সেট করতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন দেওয়া আছে কিছু স্টাইল দেওয়া আছে, উপরে নিচে ডানে বামে স্টাইল দেওয়া আছে, যেটা আপনার প্রয়োজন সেখানে আপনি সেট করতে পারবেন পেজ নাম্বার। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসতেছে আপনাদের টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজ কি? টেক্সট বক্সের কাজটা আমরা দেখছি যে কোনো কিছু লেখা, একটা বক্সের মধ্যে কোনো কিছু লেখা, সেখানে এখানে বক্সের কিছু ডিজাইন দেওয়া আছে। যদি আমরা মনে করি সেই ডিজাইন অনুযায়ী আমরা লিখব, তাহলে লিখতে পারি, এখানে কিছু ডিজাইন দেওয়া আছে। আর যদি মনে করেন যে না আমরা আমাদের মতো লিখব, সেক্ষেত্রে আমরা কি করব, একটা শেপ নিব, শেপ নিয়ে আমরা যেখানে প্রয়োজন, আমরা যতটুকু প্রয়োজন শেপটা নিয়ে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট করব। অ্যাড টেক্সট করলে আমাদের শেপের মাঝখানে আমাদের লেখার অপশনটা তৈরি হয়ে যাবে, আমরা শেপের মাঝখানে লিখতে পারব। তো আমরা অ্যাড টেক্সট দিয়েও এটা করতে পারি, আমরা শেপের মধ্যে অ্যাড টেক্সট দিয়েও করতে পারি, যেটা আমাদের সুবিধা মনে হয় আমরা অবশ্যই সেটা করব। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে এরপর আমরা যেটা দেখলাম ওয়ার্ড আর্ট, আজকে শুরুতেই দেখছি, বাকি ক্লাসগুলো আমরা শুরুতে দেখছি যেহেতু, অতএব এগুলো আমরা নতুন করে আলোচনা করার কোনো প্রয়োজন নাই। সো আপনাদের সবাইকে আরেকটা জিনিস বলতেছি, যে আপনারা সবাই চেষ্টা করবেন ক্লাসে রেগুলার উপস্থিত থাকার জন্য। কেননা আমি এর আগেও আপনাদের বলছি যে ক্লাসে উপস্থিত থাকলে হয় কি, যে আপনারা না চাইলেও একটা জিনিস আপনাদের শুনতে হয়, আপনাদের স্কিপ করার কোনো অপশন থাকে না। কিন্তু রেকর্ডেড ক্লাসে যেটা হয় সেটা হলো যে আপনারা স্কিপ করার অপশন থাকে। সো আপনারা মনে করতেছেন যে এটা জিনিসটা দেখছেন, আমি স্কিপ করে গেলাম, দেখেন যতটুকুতে আপনি স্কিপ করছেন অতটুকুতেই কোনো একটা ইম্পর্টেন্ট কথা ছিল, সেই কথাটা আপনারা মিস করে গেছেন। সো এর জন্য আমি সবসময় ইনসিস্ট করি যে না, আপনারা চেষ্টা করবেন লাইভ ক্লাসে উপস্থিত থাকার জন্য। উপস্থিত থাকলে এটা সুবিধা আপনাদেরই হবে, যেহেতু আপনারা অন পেমেন্টে আমার সাথে জয়েন করছেন। সো এটা আপনাদের জন্য, এটা উপকারের জন্যই আপনারা জয়েন করছেন, যাতে আপনাদের একটা বেসিক উপকার হয়। তো সে কারণে আমি চাইবো যে আপনাদের উপকারটা যাতে পারফেক্টলি হয়, প্রপারলি আপনারা উপকার হয়, যাতে কাজ করার পরে কোথাও কাজ করতেছেন, যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে কোত্থেকে কাজ করছে, কাজটা কোত্থেকে শিখছি, সে এত কিছু তো আমরা আসলে জানি না। বা ওয়ার্ড আমরা অনেকেই ইউজ করতে পারি, কিন্তু ডিপের ওয়ার্ডের যে মাইনিংটা আছে এটা আমরা করতে পারি না, অনেকেই জানি না। অনেক ডিপে ভেতরে যে অনেক কিছু, অনেক কাজ আছে আমরা করতে পারি, সেগুলো আমরা অনেকেই জানি না। তো সেই ক্ষেত্রে হয়তো আপনি বলতে পারবেন যে না, আমি অমুক জায়গা থেকে শিখছি, আমি যেখান থেকে শিখছি আমাকে প্রপারলি শিখাইছে। এখন আপনারা যদি কাজ প্রতিদিন ক্লাস না করেন, আমিও সেটা বুঝতে পারবো না যে আমি আসলে প্রপারলি আপনাদের শিখাচ্ছি কিনা, বা আপনারা কতটুকু বুঝতে পারতেছেন। আপনারা যদি হোমওয়ার্কগুলো না করেন, তাহলে আমি রেসপন্সটা, ফিডব্যাকটা পাচ্ছি না। সো এই জন্য আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য। তারপরেও যদি কোনো কারণে মিস হয়ে যায়, অবশ্যই আপনারা পরে রেকর্ডেড ক্লাসটা দেখে নেবেন। তো এরপরে আজকের এই পর্যন্তই রাখবো। আমরা নেক্সট ক্লাসে ডিজাইন ট্যাব নিয়ে আলোচনা করব। ডিজাইন এবং লেআউট দুইটা ট্যাব নিয়ে আলোচনা করব, কারণ এই দুইটা ট্যাবের খুব সংক্ষিপ্ত আলোচনা একটা ক্লাসে হয়ে যাবে। তো আমরা ডিজাইন এবং লেআউট ট্যাব নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন ডিজাইন এবং লেআউট ট্যাবটা নিয়ে, কোশ্চেন মানে প্রি অ্যারেঞ্জ করে রাখেন, যে আপনারা ক্লাসের আগে আপনারা কোশ্চেন রেডি করে রাখবেন, যাতে আমি ক্লাস করানোর সময় ওই কোশ্চেনের আনসার যদি আপনারা না পান, সেক্ষেত্রে অ্যাট দ্য এন্ডে যাতে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে স্যার এই প্রশ্নটা নিয়ে আমি কোনো আনসার পাইনি, আমার মনে এই প্রশ্নটা আছে, এটার প্রবলেমটা আমি কীভাবে সলভ করবো, তাহলে হয়তো আমি আপনাদের আরও বেটার হেল্প করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।